তাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আমি লাজিম ইয়াসার জিয়াদ লিখছি নরসিংহপুর আশুলিয়া সাভার থেকে। ঘটনা শুরুর আগে আমি ভাইয়ার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার লেখায় অনিচ্ছাকৃত ভুলের জন্য। প্রিয় লিসনার, আজ যে ঘটনাটি আমি আপনাদের সাথে বলতে চলেছি, এই ঘটনাটি আমি সংগ্রহ করেছি আমার একজন পরিচিত ভাইয়া আবিদ হাসান শাওনের কাছ থেকে। তিনি এখন একটি টেক্সটাইল প্রতিষ্ঠানে প্রোডাকশন ম্যানেজারের দায়িত্ব পালন করছেন। আবিদ ভাইয়া ঘটনাটি আমাকে যেভাবে বলেছে আমিও ঠিক সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করছি। এই ঘটনায় ব্যবহৃত সকল নাম ছদ্মনাম। বলছেন আবিদ ভাইয়া। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবিদ হাসান শাওন। প্রিয় লিসনার্স, এই পৃথিবীতে সবচেয়ে ভয়ানক খারাপ বা পাপ কাজগুলোর মধ্যে একটি হচ্ছে কারো অধিকার ছিনিয়ে নেয়া। কথায় আছে, কারো হক বা অধিকার নষ্ট করলে মৃত্যুর পরেও শান্তি পাওয়া যায় না। এই কথাগুলো কেন বললাম তা আপনারা এই ঘটনাটির মাধ্যমেই জানতে পারবেন। আমার বাবা এবং মহিউদ্দিন শেখ চাচা, তারা দুজনেই ছোটবেলার বন্ধু ছিলেন। কেন বললাম, কারণ মহিউদ্দিন চাচারা আমাদের গ্রামের মধ্যে সবচেয়ে সম্পদশালী ছিলেন, যার ফলে মহিউদ্দিন চাচা অনেক বড় একটি পাপ কাজের সাথে লিপ্ত হয়েছিলেন। তিনি গ্রামের মানুষদের টাকা ধার দিতেন। কেউ যদি সেই টাকা নির্ধারিত সময়ের মধ্যে ফিরিয়ে দিতে না পারত, তাহলে তিনি সেই টাকার পরিবর্তে অতিরিক্ত টাকা দাবি করতেন। কেউ যদি সেই অতিরিক্ত টাকা সহ মূল টাকা ফিরিয়ে দিতে না পারত, তাহলে তিনি সেই মানুষের বাড়ি বা ভিটে দখল করে নিতেন। চাচার এই সকল পাপকর্মের ফলে আমার বাবার সাথে তার বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। মহিউদ্দিন চাচার এই সমস্ত পাপকর্ম তার জন্য যে একটা বিরাট বিপদ আনতে চলেছে, তা তিনি মোটেও ঠাহর করতে পারেননি। প্রিয় লিসনার্স, চলুন চলে যাওয়া যাক মূল ঘটনায়। ঘটনার সূত্রপাত ঘটে 1989 সালে। মহিউদ্দিন চাচা এভাবেই আমাদের গ্রামের একজনকে 2 লক্ষ টাকা ধার দিয়েছিলেন। তার নাম মাহিম খান। আর আমাদের গ্রামের বাজারে বড় একটি মুদিখানার দোকান ছিল। এর পাশাপাশি তার আরও অনেক ব্যবসা ছিল। যাই হোক, সেই লোকটি তার ব্যবসায় অনেক বড় একটি ক্ষতির সম্মুখীন হন এবং তার যা কিছু ছিল তার সব কিছুই চলে যায়। এর ফলে নির্ধারিত সময়ে সেই টাকাটিও ফিরিয়ে দিতে পারেননি, যার ফলে সেই লোকটির একমাত্র সম্বল তার বাড়ি মহিউদ্দিন চাচা বেদখল করে নেন। সেই লোকটির পরিবার মহিউদ্দিন চাচার কাছে এসে অনেক আকুতি মিনতি করেন তার বাড়িটি ফিরিয়ে দেবার জন্য, কিন্তু মহিউদ্দিন চাচা তাদের একটি কথাও শোনেন না। মহিউদ্দিন চাচার বাড়ি এবং আমাদের বাড়ি পাশাপাশি ছিল, যার ফলে এ সকল বিষয় আমরাও দেখেছিলাম। এরপর সেই লোকের পরিবার নিরুপায় হয়ে চাচাদের বাড়ি থেকে চলে যান। যাবার আগে তারা বলে যান, আপনি যেভাবে আমাদের একমাত্র সম্বল বেদখল করলেন, এটার ফল আপনি ভোগ করবেন। আপনার এই সকল সম্পদ কোনো কিছুই আর থাকবে না, দেখে নিয়েন, আপনার পতন এখান থেকেই শুরু। এরপর সেই লোককে এবং তার পরিবারকে আর আমাদের গ্রামে দেখা যায়নি। এসব ঘটনার পর অতিবাহিত হয়ে যায় বেশ কিছুদিন। একদিন হঠাৎ করে রাতে মহিউদ্দিন চাচার বাড়ি থেকে খবর আসে চাচা নাকি অনেক অসুস্থ, তার শুধু রক্ত বমি হচ্ছে। এই খবর পেয়ে আমি এবং বাবা মিলে চাচাদের বাড়িতে যাই। গিয়ে দেখি চাচা মেঝেতে বসে বমি করছেন। তার বমির সাথে পেটের ভেতর থেকে বেরিয়ে আসছে অসংখ্য পোকা। এভাবে একটা সময় তিনি আমাদের সকলের সামনেই নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাথে সাথে মহিউদ্দিন চাচাদের বাড়িতে নেমে আসে শোকের ছায়া। আমরা সকলেই মহিউদ্দিন চাচার মৃত্যুতে অনেক অবাক হয়ে গিয়েছিলাম। গতকাল রাতেও যাকে সুস্থ সবল দেখলাম, আজ রাতে হঠাৎ কিভাবে তিনি এতটা অসুস্থ হয়ে পড়লেন? মনে নানা ধরনের প্রশ্নের পাহাড় গড়ে উঠতে থাকে, কিন্তু কোনো প্রশ্নের উত্তর আমরা কেউ খুঁজে পাই না। মহিউদ্দিন চাচা তার স্ত্রীর কাছে বলে গিয়েছিলেন তার মৃত্যু হলে তাকে যেন কবর দেওয়া হয় তার বাড়ির সামনের বাঁশ বাগানে। চাচার শেষ ইচ্ছে পূরণ হওয়ার জন্য আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিই পরদিন সকালে তাকে তার বাড়ির সামনে বাঁশ বাগানে কবর দেওয়া হয়। কিন্তু সেদিন রাতে ঘটে আরেকটি ভয়ানক ঘটনা। মহিউদ্দিন চাচার লাশ যে ঘরে রাখা হয়েছিল, আমরা সকলেই সেখানে বসেছিলাম। হঠাৎ করেই সেই ঘর ভরে যায় ভয়ানক দুর্গন্ধে। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে আমরা দেখি চাচার লাশ থেকে এমন ভয়ানক দুর্গন্ধ আসছে। লাশের কি হলো সেটা দেখার জন্য আমরা যখন লাশটির মুখ থেকে কাপড় সরিয়েছি, আমরা যা দেখতে পাই তা দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। আমরা দেখি চাচার লাশ ভয়ানকভাবে পচে গলে গিয়েছে। চাচার মুখের ভেতর থেকে পোকা বেরিয়ে আসছে। এসব দেখে আমরা খুব ভয় পেয়ে যাই।
আমরা কেউ এই বিষয়টি মেনে নিতে পারছিলাম না। কিভাবে 2-3 ঘন্টা আগে মৃত্যুবরণ করা একটি শরীর এভাবে পচে গলে যেতে পারে। আমরা নিরুপায় হয়ে শুধু সকাল হওয়ার অপেক্ষা করতে থাকি। এরপর আমরা ফজরের আজান হলে মসজিদে গিয়ে সালাত আদায় করে আমাদের মসজিদের ইমাম সাহেবকে চাচার গোসল এবং জানাজা দেওয়ার জন্য নিয়ে আসি। আমরা আগে কিছু লোকদের কবর খুঁড়ে রাখতে বলেছিলাম। তারা কাকার বাড়ির সামনের বাঁশবাগানে কবর খুঁড়ে রেখেছিলেন। হুজুর বাড়িতে এসে যখন চাচার লাশটি দেখেন, তিনিও ভয় পেয়ে যান। তিনি লাশের গোসল দিতে পারবেন না বলে জানিয়ে দেন। এরপর তিনি আমাদের আকুতি মিনতিতে রাজি হন এবং তিনি চাচার লাশের গোসল দেন। এরপর আমরা সবাই চাচাকে কবরে সমাহিত করার জন্য সেই বাঁশবাগানে যাই। চাচার জানাজা সম্পূর্ণ করার পর যখন আমরা সকলে মিলে চাচাকে কবরে নামাতে যাব, এমন সময় ঘটে আরও একটি ভয়ানক ঘটনা। হঠাৎ করেই সকলের সামনেই সেই কবরের নিচ থেকে ভেদ করে বেরিয়ে আসতে থাকে অসংখ্য অদ্ভুত ধরনের পোকা। এমন পোকা আমি আগে কখনো দেখিনি। যাই হোক, এসব দৃশ্য দেখে আমরা সবাই সেই কবরটি মাটি দিয়ে ভরাট করে দেই এবং অন্য আরেক পাশে আবার কবর খুঁড়ি। এরপর চাচাকে সেই কবরটিতে কোনো বাধা বিপত্তি ছাড়াই সমাহিত করা হয়। এভাবে অল্প সময়ে লাশ পচে গলে যাওয়া এবং কবরের ভেতর থেকে অসংখ্য অদ্ভুত ধরনের পোকা বেরিয়ে আসা, এই সকল ঘটনা আমাদের মনকে নাড়া দিয়েছিল। কেন এমনটা হলো? এই সব ঘটনার পেছনে কারণ কি? আশেপাশের মানুষজন যারা চাচার জানাজায় এসেছিলেন, তারা সকলেই বলাবলি করতে থাকলেন এই সব বিষয় নিয়ে। এমন সময় হঠাৎ ঘটে এক ভয়ানক ঘটনা। হঠাৎ করে চাচার কবরের আশেপাশের মাটি ভূমিকম্পের মতো কেঁপে উঠতে থাকে এবং আমরা সকলেই দেখতে পাই কবরের ভেতর থেকে ধোঁয়ার মতো কিছু একটা বেরিয়ে আসছে। এই সকল দৃশ্য দেখে উপস্থিত আমরা সকলেই অনেকে ভয় পেয়ে যাই। এর মধ্যে হুজুর বলে ওঠেন, মহিউদ্দিন ভাইয়ের মৃত্যু মোটেও স্বাভাবিকভাবে হয়নি, অনেক খারাপ কিছু একটা হয়েছে, না হলে এতগুলো অস্বাভাবিক ঘটনা কেন ঘটবে? প্রায় মিনিট 5-এর মধ্যে কবরের ভূমিকম্পন থেমে গিয়েছিল। সেখান থেকে কালো ধোঁয়ার মতো কিছু একটা বেরিয়ে এসেছিল। হঠাৎ করে আবার সবকিছু স্বাভাবিক হয়ে গিয়েছিল। এরপর আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করে সেখান থেকে চলে আসি। এসব ঘটনার পর অতিবাহিত হয়ে যায় প্রায় 1 মাস। এই 1 মাসের মধ্যে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। প্রিয় লিসেনার্স, কি ভাবছেন ঘটনা এখানেই শেষ? না, একদমই না। কেবল তো ঘটনার ভয়াবহতা শুরু। শুনতে থাকুন ধৈর্য ধরে। চাচা মারা যাবার 1 মাসের মধ্যে অন্য কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। এই বিষয়টি আমরা একান্ত ধরে নিয়েছিলাম, কারণ চাচা মারা যাবার পর চাচার 15 বছর বয়সী ছেলে, 4 বছর বয়সী মেয়ে এবং তাদের স্ত্রী, তারা 3 জন হয়ে যান তাদের পুরো বাড়িতে একা। এর জন্য মহিউদ্দিন চাচার স্ত্রী তার ছেলে মেয়েকে নিয়ে চলে যান তার বাবার বাড়িতে, যার ফলে আমরা তাদের সাথে আর যোগাযোগ করতে পারছিলাম না। যাই হোক, একদিন হঠাৎ করে প্রায় বিকেল 4টা নাগাদ মহিউদ্দিন চাচার স্ত্রী তার ছেলে মেয়েদের নিয়ে তাদের বাড়িতে চলে আসেন। ওই দিন বিকেলেই আমার মা তাদের বাড়িতে যান তাদের খোঁজ খবর নিতে। মা ফিরে এসে আমাদের জানান, মহিউদ্দিন চাচার ছেলে রিজভি এবং তার মেয়ে রুমি, তারা দুজনেই অনেক অসুস্থ। তাদের প্রায় 10 দিন যাবত অনেক জ্বর এসেছে, কোনো কিছু করেই তাদের জ্বর ভালো হচ্ছে না। এসব শুনে বাবা এবং আমি চাচাদের বাসায় যাই রিজভি এবং রুমিকে দেখার জন্য। তাদের বাসায় গিয়ে আমরা দেখি চাচার স্ত্রী খাটের পাশে বসে রিজভির মাথায় পানি ঢালছেন। রুমি পাশে শুয়ে আছে। চাচার স্ত্রী আমাদের দেখে আমার বাবাকে উদ্দেশ্য করে বলতে শুরু করেন, ভাইজান, রিজভি ওর বাবা মারা যাবার 20 দিন পর থেকে প্রায় প্রতিদিন রাতে একটা স্বপ্ন দেখে। ওর প্রায় 10 দিন যাবত এমন জ্বর। রিজভির পাশাপাশি রুমিরও অনেক জ্বর। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক কবিরাজ দেখিয়েছি, কিন্তু তারা কোনো কিছুই করতে পারছে না, বলতে পারছে না। এই বলে চাচি কান্নায় ভেঙে পড়েন। এরপর বাবা রিজভিকে জিজ্ঞেস করেন সে স্বপ্নে কি দেখেছে। রিজভি কাঁপা কাঁপা গলায় বলতে শুরু করে, আমি স্বপ্নে দেখি 3টি কালো অবয়ব, তাদের সারা শরীর কুকুরের মতো লোম দিয়ে ঢাকা। তারা দেখতেও কুকুরের মতোই, কিন্তু তারা মানুষের মতো দাঁড়িয়ে থাকে। তারা প্রতি রাতে আমার স্বপ্নে আসে, আমার রুমে আসে এবং আমাকে আমার বাবার কবরের ওইখানে টেনে নিয়ে যেতে চায় এবং বলে, এই দেখ, তোর বাবাকে আমরা মেরেছি, এরপর তোর এবং তোর বোনের পালা। অনেক দিন হয়েছে আমরা কিছু খাই না, তোদের ছিঁড়ে খাবো। এই বলে সেই অবয়বগুলো বাবার কবরের ওপরে ঝাঁপিয়ে পড়ে বাবার কবর থেকে মাটি সরিয়ে লাশ বের করে হাত পাগুলো খুবলে খেতে থাকে। এসব কথা বলতে বলতে রিজভির খিঁচুনি উঠে যায়। এরপর তাকে
তাকে কোনোভাবে শান্ত করে আমি এবং বাবা আমাদের মসজিদের ইমাম সাহেবকে এই সকল ঘটনা বলে চাচাদের বাসায় নিয়ে আসি। ইমাম সাহেব চাচাদের বাসার উঠোনে প্রবেশ করেই থমকে দাঁড়িয়ে যান এবং ইমাম সাহেব আমার বাবাকে উদ্দেশ্য করে বলতে শুরু করেন, ভাইজান, এই বাসায় প্রবেশ করার মতো কোনো অবস্থা নেই। এই জায়গাটি একটি অপবিত্র জায়গা। এখানে খুব অপবিত্র এবং শক্তিশালী 3টি জিনের বসবাস। তারা মাংসাশী, আর এই সমস্যার সমাধান আমি করতে পারবো না। আমি মহিউদ্দিন ভাইয়ের লাশ যখনই দেখেছিলাম তখনই আমি ধারণা করতে পেরেছিলাম অনেক খারাপ কিছু হয়েছে ওনার সাথে। ওনার স্বাভাবিক মৃত্যু হয়নি। এই সমস্যাগুলো কেন হয়েছে মহিউদ্দিন ভাইদের পরিবারের সাথে আমি জানি না। ভাইজান, আপনি চিন্তা করবেন না, আমি আমার ওস্তাদের কাছে যাচ্ছি। এই সমস্যার সমাধান তিনি দিতে পারবেন। আমি আমার ওস্তাদকে নিয়ে আসছি সন্ধ্যায়। এরপর হুজুর তার কথা মতো ওস্তাদকে নিয়ে মহিউদ্দিন চাচার বাসায় আসেন। এরপর বড় হুজুর, যিনি আমাদের মসজিদের ইমাম সাহেবের ওস্তাদজি, উনি চাচাদের পুরো বাড়িটি প্রথমে ঘুরে দেখেন। এরপর তিনি রিজভি এবং রুমিকে দেখেন। দেখা শেষ হলে বড় হুজুর সেদিন কোনো কথা না বলেই চলে যান। যাওয়ার আগে শুধু এই কথা বলে যান যে তিনি কাল আবার আসবেন। এরপর আমরা সবাই নিরুপায় হয়ে কালকের দিনের অপেক্ষা করতে থাকি। কিন্তু এই এক রাতের অপেক্ষা যে আমাদের অনেক বড় একটি বিপদ ডেকে আনতে চলেছে তা আমাদের কারো জানা ছিল না। হুজুর চলে যাবার পর আমি এবং বাবা আমাদের বাড়িতে চলে আসি। বাবা বাড়িতে এসে আমার মাকে রাতের খাবার নিয়ে এবং এই রাতটা মহিউদ্দিন চাচাদের বাড়িতে থাকতে বলে চাচাদের বাড়িতে পাঠিয়ে দেন। বাবার কথা মতো মা খাবার নিয়ে চাচাদের বাড়িতে চলে যান। কিন্তু বিপত্তিটা বাধে রাতেই হঠাৎ আনুমানিক 2টা নাগাদ মা হন্তদন্ত হয়ে বাড়িতে ফিরে আসেন। মার এই অবস্থা দেখে বাবা কি হয়েছে জিজ্ঞেস করলে মা বলতে শুরু করেন, রিজভির হঠাৎ করে রক্ত বমি শুরু হয়েছে। ওর বমির সাথে কালো জমাট বাঁধানো রক্ত বেরিয়ে আসছে। তোমরা তাড়াতাড়ি ওদের বাড়িতে যাও। এইসব শুনে আমরা 3জন দৌড়ে তাদের বাড়িতে যাই। চাচাদের বাড়িতে গিয়ে আমরা যা দেখতে পাই, আমি জানি না এই বিষয়টি কোনো মানুষের পক্ষে সহ্য করা সম্ভব কিনা। আমরা সেখানে গিয়ে দেখি মহিউদ্দিন চাচার স্ত্রী মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছেন। রিজভির সারা শরীর ফুলে গিয়েছে। এই অবস্থায় রিজভি বিছানায় পড়ে আছে। পুরো বিছানা রক্ত বমিতে ভরে গিয়েছে এবং রুমি ঘরের এক কোনায় মরে পড়ে আছে। ওর পুরো শরীর থেকে কেউ যেন মাংস খুবলে নিয়েছে। এই দৃশ্য দেখে আমার মা এক চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এসব দৃশ্য দেখে আমার পুরো শরীর ভয়ে ঠান্ডা হয়ে যায়। আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। কিভাবে এসব হলো, কেন হলো, আমি কিছুই মিলাতে পারছিলাম না। আমার মার চিৎকার শুনে আশেপাশের মানুষজন চাচাদের বাড়িতে চলে আসেন। তারাও এসব দৃশ্য দেখে নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। এরপর আমরা সকলে মিলে মহিউদ্দিন চাচার স্ত্রীর জ্ঞান ফিরিয়ে নিয়ে আসি। জ্ঞান ফিরে এলে তিনি এসব দেখে চিৎকার করে কান্নায় ভেঙে পড়েন। অদ্ভুতভাবে মহিউদ্দিন চাচার লাশের মতো খুব অল্প সময়ের মধ্যে রিজভি এবং রুমির লাশেরও পচন ধরে যায়। এইসব কারণ দেখে সকাল পর্যন্ত অপেক্ষা না করে সেই রাতেই মহিউদ্দিন চাচার স্ত্রীর পরিবারকে খবর দেয়া হয়। তারা সকলেই ওই রাতে আসেন। এরপর সকলে মিলে ফজরের নামাজের পর রিজভি এবং রুমির জানাজা নামাজ পড়িয়ে তার বাবার কবরের পাশে সমাহিত করে তাদের। ওই জানাজার নামাজে আমাদের মসজিদের ইমাম সাহেবের ওস্তাদজি বড় হুজুরও অংশ নিয়েছিলেন। গ্রামবাসীরা সকলে চলে গেলে বড় হুজুর মহিউদ্দিন চাচার স্ত্রী সহ তার পরিবার এবং আমাদের পরিবারকে নিয়ে আমাদের গ্রামের বাড়িতে এসে বসেন। এরপর তিনি আমাদের সকলের উদ্দেশ্যে বলতে শুরু করেন, মানুষের জীবন খুবই ক্ষণস্থায়ী। পৃথিবীর মায়ায় পড়ে মানুষ সবসময় ভুলে যায়। মহিউদ্দিন ভাইকে আল্লাহ তাআলা কম দিয়েছিলেন না। এরপর তিনি মানুষের হক এভাবে নষ্ট করেছেন, মানুষের মনে এভাবে কষ্ট দিয়েছেন। তার ভুল আজ তার পুরো পরিবারকে ধ্বংস করে দিল। আমার ছাত্র গতকাল আমাকে মহিউদ্দিন ভাইয়ের পরিবারের সাথে ঘটে যাওয়া সকল ঘটনা বলেছিল এবং আমাকে তাদের বাড়িতে নিয়ে এসেছিল। আমার ছাত্রের কাছ থেকে সব ঘটনা শুনে আমি আমার ছাত্র জিনদের মহিউদ্দিন ভাইয়ের পরিবারের সাথে কেন এমন হচ্ছে জিজ্ঞেস করি। আমি তাদেরকে জানাতে বলি এবং মহিউদ্দিন ভাইয়ের বাড়িতে চলে আসি। মহিউদ্দিন ভাইয়ের বাড়িতে এসে দেখি এই বাড়িতে 3টি ভয়াবহ জিনের বসবাস। কিন্তু এই জিনগুলো এখানে কেন এসেছে আমি কিছুই বুঝতে পারলাম না। এর জন্য আমি মহিউদ্দিন ভাইয়ের বাড়ি থেকে চলে আসি কোনো কিছু না বলেই। ওই রাতে এশার নামাজের পর আমার ছাত্র জিনরা আমাকে জানায় মহিউদ্দিন ভাইয়ের বাসায় সেই 3জন জিন নিজে থেকে আসেনি। তাদের এখানে পাঠানো হয়েছে মহিউদ্দিন ভাই এবং তার 2 সন্তানকে মেরে ফেলার জন্য। মহিউদ্দিন ভাইয়ের ওপর এবং তার 2 সন্তানের ওপর এক ভয়ানক কালজাদু করা হয়েছিল এবং তাদের মেরে ফেলার জন্যই এই ভয়ানক জিনদের চালান করা হয়েছিল। এই 3জন জিনই মহিউদ্দিন ভাই এবং তার সন্তানদের মেরেছে। এই কালো জাদুর জন্যই এসব ঘটেছে।
এই কালো জাদুটি করিয়েছিলেন মহিম নামের এক ব্যক্তি। মহিউদ্দিন ভাই তার অনেক বড় একটি ক্ষতি করেছিলেন। তার একমাত্র সম্বল তার বাড়ি মহিউদ্দিন ভাই তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলেন। এই ক্ষোভেই সেই ব্যক্তি এই কালো জাদু করেছিল। হুজুরের এসব কথা শুনে আমরা সকলে কান্নায় ভেঙে পড়ি। মহিউদ্দিন চাচার স্ত্রীও চিৎকার দিয়ে কান্নায় ভেঙে পড়েন। কিন্তু এখন কি আর করার, যা হবার তা তো হয়েই গেছে। মহিউদ্দিন চাচাকে আল্লাহ যেন মাফ করেন এবং তিনি সহ তার 2 সন্তানের আত্মার যেন শান্তি হয়। এই জন্য মহিউদ্দিন চাচার স্ত্রী তিনি গ্রামবাসীদের সকলের কাছে ক্ষমা চান এবং স্বামীর পাপ কাজগুলোর জন্য তাদের ক্ষমা করে দিতে বলেন। এরপর বড় হুজুরের পরামর্শে মহিউদ্দিন চাচার স্ত্রী মহিউদ্দিন চাচা যাদের কাছ থেকে এভাবে টাকা নিয়েছিলেন বা যাদের প্রতি এভাবে অন্যায় করেছিলেন তাদের সকলের টাকা ফিরিয়ে দিতে বলেন। এই বলে আবিদ তার ঘটনা শেষ করেন। প্রিয় লিসেনার্স, এই পৃথিবীটা হলো মায়াজালের মতো। এই পৃথিবীর মায়াজালে আটকা পড়ে মানুষ কালো জাদুর মতো ভয়ানক পাপ কাজ করে। মানুষ অন্য আরেকজন মানুষের অধিকার নষ্ট করে, অন্যের প্রতি অন্যায় করে। এসব করে কি লাভ মানুষের? এই সব পাপ কাজে কোনো লাভ নেই, আছে শুধু ভয়ানক খারাপ পরিণতি। পরিশেষে একটি কথাই বলতে চাই, বিশ্বাস করা বা না করাটা আপনাদের ওপর। আমি ভূত.com-এ লিখে পাঠানোর জন্য অনেকগুলো ঘটনা সংগ্রহ করেছি। আমি একে একে সবগুলো ঘটনা লিখে পাঠাবো। রাসেল ভাইয়াকে অনেক ধন্যবাদ আমার এই ঘটনাটি এত সময় নিয়ে পড়ার জন্য। ভূত.com সবসময় এইভাবে এগিয়ে যাক। প্রিয় লিসেনার্স, আপনারা সবসময় এভাবেই ভৌতিক আনন্দ পেতে থাকুন ভূত.com-এর পাশে থেকে, কাছে থেকে। আসসালামু আলাইকুম। লাজিম ইয়াসার জিয়াদ, নরসিংহপুর, আশুলিয়া, সাভার, ঢাকা। থ্যাংক ইউ ভেরি মাচ জিয়াদ আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি যারা শুনেছেন তাদেরও ভালো লেগেছে। আমরা আরও দারুণ দারুণ সব ঘটনা আপনাদের উপহার দিতে চাই। আর সেই কারণে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে প্লিজ 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 আপনাদের ঘটনা পাঠিয়ে দিন আমাদেরকে। ঘটনা পাঠানোর অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আজকের এই এপিসোডটিও আমার কাছে স্পেশাল, কারণ সব এপিসোডই আমি আপনাদের ভালো লাগার জন্যই তৈরি করি এবং সব এপিসোড, প্রত্যেকটা এপিসোডই আমার কাছে অনেক 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 বেশি স্পেশাল। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, তবে তার আগে আরও একবার মনে করিয়ে দিই আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদেরকে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে। আমার নাম শুভ, বাড়ি নাটোর জেলার সিংড়া উপজেলায়। আপনি ঘটনাটি পড়ে শোনাবেন। ঘটনাটি আমার এক বন্ধুর কাছ থেকে শোনা, তার ভাষাতেই বলছি। অফিস ছুটি দিনগুলোতে সবসময়ই আমি একটু বেলা করে ঘুম থেকে উঠি, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই দরজায় নক করার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। দরজা খুলতেই দেখি আমাদের ঘরের কাজের বুয়া দাঁড়িয়ে আছে। বুয়াকে বললাম, আজকে আর সকালবেলায় নাস্তা বানাতে হবে না, আমি বাইরেই নাস্তা করব। আপনি শুধু 12টার দিকে এসে দুপুরে রান্নাটা করে দিয়েন। এরপর বুয়া চলে যান। আমি ফ্রেশ হয়ে বাইরে বের হলাম নাস্তা করার জন্য। তারপর একটা হোটেলে নাস্তা শেষ করলাম। একটা চায়ের দোকানে গিয়ে বসলাম। চায়ের দোকানে বসে চায়ের কাপে চুমুক দিতেই পাশে একটা লোকের কিছু কথা শুনতে পেলাম। তিনি বলছিলেন, মিয়া তোমরা আর জীবনে কি ভূত দেখেছ? আমার মতো সামনে থেকে ভূত দেখলে মরে যেতা। তার কথা শুনে অনেকটা আগ্রহ নিয়ে তার পাশে গিয়ে বসলাম। জিজ্ঞেস করলাম, আপনার ভূত দেখার সম্পর্কে কোনো কাহিনী বলা যাবে? তিনি বললেন, কেন বলা যাবে না, অবশ্যই বলা যাবে। তারপর তিনি বলতে শুরু করলেন, আমার নাম রমিজ মিয়া। একসময় আমি
কবরস্থানের দারোয়ান ছিলাম। ভাগ্যক্রমে আমার ডিউটি ছিল রাতে। কবরস্থানের মধ্যে আমাকে একটা রুম দেয়া হয়েছিল, সেখানেই বিশ্রাম নিতাম। কবরস্থানের বাইরে একটা চায়ের দোকান ছিল, সেই দোকানের ভাইটার সাথে কথা বলে অর্ধেক রাত কেটে যেত। তারপর তিনি দোকান বন্ধ করে চলে গেলে আমি একা হয়ে পড়তাম। তো প্রতিদিনকার মতো ওই দিনও আমি রাতে ডিউটিতে যাই। কবরস্থানের সামনে গিয়ে খাবারের বাটিটা ঘরের ভেতরে রেখে চায়ের দোকানে গিয়ে বসলাম। দোকানদারের সাথে কথা বলতে বলতে রাত প্রায় 2টা বেজে গেল। এরপর তিনি দোকান বন্ধ করে চলে গেল। এরপর কবরস্থানে শুধু আমি একা। কবরস্থানের ভেতরে নিয়ম মাফিক একবার পায়চারি করে নিলাম। তারপর রুমে এসে বিশ্রাম নিচ্ছিলাম। রুমে জানলা দিয়ে দেখলাম দূর থেকে কিছু একটা আলো দেখা যাচ্ছে। আলোর দিশাটা কাছে আসতেই দেখলাম গোটা কয়েকজন মানুষ কাঁধে করে একটা লাশ নিয়ে আসছে। কবরস্থানের গেটের কাছে আসতেই তারা আমার নাম ধরে ডাকছিল। রুম থেকে বেরিয়ে তাদেরকে সালাম দিলাম। সালামের উত্তর দিয়ে তাদের মধ্যে একজন বললেন, আমার ভাই বিকেলে মারা গিয়েছেন, সব কাজ শেষ করে আসতে একটু দেরি হয়ে গেল। তারা আমাকে জিজ্ঞেস করলেন কবর খোঁড়ার জন্য কোনো লোক আছে কিনা। আমি বললাম ছিল, কিন্তু তিনি তো বাসায় চলে গেছেন। দাঁড়ান, আমি তাকে ফোন দিচ্ছি। আমাদের এখানে কবর খোঁড়েন শুধুমাত্র সবুজ। ফোন দিতেই সবুজ ভাই ধরলেন। বললাম, ভাই একটা লাশ এসেছে, কবর খুঁড়তে হবে। সবুজ ভাই বললেন, এত রাতে? কই, আগে থেকে তো ফোন দিলা না। কি জানি ভাই, আপনি একটু কষ্ট করে আসেন না। ঠিক আছে, আমি আসছি। সবুজ ভাইয়ের সাথে কথা শেষ করে তাদেরকে বললাম, আপনারা অপেক্ষা করেন, ভাই আসছেন। কি হয়েছিল এনার? তাদের মধ্যে একজন বললেন, রাস্তা পার হতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছেন। ভাবলাম মুখটা একবার দেখবো কিনা, কিন্তু পরক্ষণেই মনে হলো লাশ রাখবার সময় তো দেখতেই পাবো। এরপর আমি রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর হঠাৎ করেই বাইরে হাড্ডি জোরে জোরে চাবানোর আওয়াজ পাচ্ছিলাম। বিষয়টা ভালো করে দেখতে জানলা দিয়ে বাইরে তাকালাম। তারপর যা দেখলাম তাতে ভয়ে আমার হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। দেখলাম বাইরে বসা লোকগুলো একসাথে মিলে মিশে খাটিয়াতে রাখা লাশটার বুক থেকে মাংস নিয়ে খাচ্ছে। এটা দেখে আমি রুমের সকল দরজা জানালা বন্ধ করে দোয়া পড়তে লাগলাম। হঠাৎ দরজায় কারো টোকা মারার আওয়াজ পেলাম। দরজার বাইরে থেকে কেউ একজন বলছে, ভাই দরজাটা খোলেন, লাশটা মাটি দেবেন না। এই কথা শুনে আমার ভয় দ্বিগুণ হয়ে গেল। হয়তো ওই লোকগুলোর মধ্যেই কেউ একজন। আজ মনে হয় না আমি বাঁচব। মনে মনে দোয়া পড়তে লাগলাম, আল্লাহর নাম নিতে লাগলাম। কিছুক্ষণ পরে দেখলাম বাইরে সবকিছু নিশ্চুপ। বাইরে কি অবস্থা দেখার জন্য জানালাটা খুললাম। দেখলাম আশেপাশে কেউ নেই। ভাবলাম একবার বাইরে গিয়ে দেখবো নাকি লাশটা আবার চুরি হয়ে গেছে কিনা। সাহস হচ্ছিল না, কিন্তু কি আর করার, যেতে তো হবেই। কারণ কবরস্থানে কোনো লাশ চুরি হলে আমাকেই কৈফিয়ত দিতে হবে। তাই আল্লাহর নাম নিয়ে রুম থেকে বের হলাম। বের হয়ে কবরস্থানটা পুরো একবার রাউন্ড দিলাম। হঠাৎ দেখলাম পুরনো একটা কবরস্থানের পাশে কে যেন বসে কান্না করছে। কাছে গিয়ে ডাক দিতে যা দেখলাম তাতে ভয়ে পুরো শিউরে উঠলাম। দেখলাম কবরস্থানের কান্না করা লোকটি উঠে দাঁড়ালো। দেখে মনে হচ্ছে তার গায়ের মাংসগুলো যেন খসে গেছে, আর চোখগুলো যেন আগুনের মতো জ্বলছে। আমাকে দেখে লোকটি বলল, কি রে, বের হলি না? এখন কোথায় যাবি? এই কথা বলে তার রক্ত মাখা হাত আমার দিকে এগিয়ে দিতেই আমি ভয়ে জ্ঞান হারালাম। এরপর আর কিছু মনে নেই। জ্ঞান ফিরতে দেখি আমি কবরস্থানের সেই ঘরের খাটে, পাশে সবুজ ভাই বসা। সবুজ ভাই বললেন, কি হয়েছিল আপনার? সব ঘটনা খুলে বললাম। সবুজ ভাই বললেন, ভাই কোনো লাশ আসার কথা থাকলে আমাদেরকে আগে থেকেই ফোন দিয়ে রাখতো, কিন্তু ওই দিন তো তারা কোনো ফোন দেয়নি। তাই আমি আগে বুঝতে পেরেছিলাম কোনো একটা সমস্যা আছে, কিন্তু আমার আসতে একটু লেট হয়ে গেল। তবে আল্লাহ আপনাকে রক্ষা করেছে, তেমন কোনো ক্ষতি হয়নি আপনার। এরপর আমি ওই কবরস্থান থেকে চাকরিটা ছেড়ে অন্য জায়গায় চলে যাই। এমনি আরো অনেক ঘটনা আছে, অন্য একদিন বলবো। আমি বললাম ঠিক আছে। কথা শেষ করে রমিজ মিয়া চায়ের দোকান ত্যাগ করলেন, আর আমিও অপেক্ষায় থাকলাম তার সাথে আবার কবে দেখা হয়, যাতে গল্পগুলো আবারও শুনতে পারি। বানানের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার কাছে আরও ঘটনা রয়েছে, পরবর্তীতে পাঠাবো ইনশাল্লাহ। ভালো থাকবেন। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আপনাকে ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আশা করছি তার এই ঘটনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে তাও আমাদের জানাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস russell.bhuth.com@gmail.com। আপনাদের ঘটনার অপেক্ষায় থাকলাম। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। ভূত
সকাল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। গত সপ্তাহে আমি বলেছিলাম যে যখন তখন টেক্সট মেসেজ পড়বো না, কারণ মেসেজ পড়লেই আপনারা অনেকে বিরক্ত হন। তো আমরা ঘটনায় চলে যাই বরং। আমাদের ইমেল অ্যাড্রেস russell.bhoot.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটি পাঠিয়ে দিতে হবে আমাদের। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আপনাদের ঘটনার অপেক্ষায় থাকলাম। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন। সেখানে এসেও আমাদের সাথে আপনারা কানেক্টেড থাকতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। সেখানেও আপনারা আপনাদের পছন্দ ও অপছন্দের সব কথা জানিয়ে দিতে পারেন। ফেব্রুয়ারি মাস আসছে সামনে। ভূত.com আরও একটি বছর পার করবে, যদিও এখনও বেশ কয়েক মাস বাকি। তারও আগে ভূত.com-এর 200তম এপিসোড হয়ে যাবে। আজকে 198তম এপিসোড চলছে। সুতরাং 200তম এপিসোডে যেহেতু দেরি নেই, কারা কারা ঘটনা দেবেন এবং কি বিষয়ে সেই ঘটনাগুলো দেবেন সেই বিষয়টা আমাদের একটু জানিয়ে দেবেন প্লিজ। আমরা প্রতি বছর হ্যালোইন পালন করি বেশ জমজমাট করে, পালন করি আমাদেরকে বিভিন্নজন ইনভাইট করে। এবার তো আমরা ডাক পেলাম টরন্টো থেকে। আমরা এরপরে অসংখ্য ইমেল পাচ্ছি বিভিন্ন জায়গা থেকেই আমাদেরকে শো করতে বলা হচ্ছে, কারণ বিভিন্ন জায়গাতে আমাদের বাংলাদেশি ভাই বোনেরা আছেন। আমরা সত্যিই তাদের কাছে পৌঁছে যেতে চাই এবং আমরা চাইবো যে খুব দ্রুতই তাদের সাথে যোগাযোগ করতে এবং তাদের সঙ্গে গিয়ে আমাদের ভূত.com-এর ঘটনাগুলো শেয়ার করতে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। নিশ্চয়ই ভালো আছেন। আমি আপনাকে আজ একটি ছাত্রী হোস্টেলে প্রতিনিয়ত ঘটে যাওয়া কিছু বিচ্ছিন্ন ঘটনা ক্রমিক আকারে বর্ণনা করব। এই হোস্টেল সিলেট শহরের একটি মেডিকেল কলেজের ভবন। ভবনের বেসিক কিছু বর্ণনা দিতে হয় ঘটনা বোঝার স্বার্থে। ভবনটি 10 তলা বিশিষ্ট এবং নিচের কয়েক তলায় মেডিকেল কলেজের অংশবিশেষ পরিচালিত হয়। বিভিন্ন ল্যাব সহ পাঠদানে সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালিত হয়। ওপরের কয়েক তলা জুড়ে শুধুমাত্র ছাত্রীদের আবাসনের ব্যবস্থা রয়েছে। ছাত্রদের ভবন আলাদা। আমার আজকের ঘটনাগুলি ছাত্রীদের হোস্টেল কেন্দ্রিক। ঘটনাগুলি আমার বান্ধবীর কাছ থেকে পেয়েছি, তিনি একই হোস্টেলে অধ্যয়নরত। ঘটনা 1। রাতে একাকী রুমে পড়াশোনা করছিলেন এক ছাত্রী। বেলা তখন মধ্যরাত। সেদিন ওনার রুমমেট ছিলেন না হোস্টেলে, বাড়ি গিয়েছিলেন। একা একাই পড়তে পড়তে হঠাৎ উনি জানালার পাশে খটমট একটা শব্দ শুনলেন। পাত্তা দিলেন না, পাখি হতে পারে ভেবে। ওনার রুমের অবস্থান 10 তলায়। এখানে অন্য কিছু যেমন চোর ভাবাটা বরং অস্বাভাবিক, কারণ কোনো পাইপ নেই যে সেটা বেয়ে উঠবে। আবারও পড়ায় মনোযোগ দিলেন। কিছুক্ষণ পর লক্ষ্য করলেন জানালার থাই গ্লাস ধীরে ধীরে সরে যাচ্ছে একটু একটু করে। আওয়াজও পাচ্ছেন। ফ্রিজ হয়ে গেলেন মুহূর্তের মধ্যে। এক দৃষ্টিতে তাকিয়ে বোঝার চেষ্টা করছেন, কিন্তু কোনো সম্ভাব্য যুক্তি মাথায় টিকছিল না। আরও কিছুক্ষণ গেল, জানালা বন্ধ ততক্ষণে, কিন্তু উনি তখনও তাকিয়ে বোঝার চেষ্টা করছেন যে কেন এমন হলো। পরক্ষণে ঘটে গেল বুক কাঁপানো একটি বিষয়। কেউ ওই পাশ থেকে হাত দিয়ে পর্দাটি সরানোর চেষ্টা করছে। আতঙ্কে তিনি জমে গেলেন। হাত দেখা গেল না, কিন্তু হাতের অবয়ব বোঝা গেল পর্দার ওপাশ থেকে। পর্দাও সরে গেল, কিন্তু আর কোনো অ্যাক্টিভিটি নেই। কিছুক্ষণ অপেক্ষা করতেই কিছুটা স্বাভাবিক হয়ে এলেন তিনি। সাহসও ফিরে এসেছে মোটামুটি। তীব্র কৌতূহল হলো কি আছে ওই পাশে দেখার জন্য। 1 পা 2 পা করে জানালার দিকে এগিয়ে গেলেন। কিছুই দেখা যাচ্ছে না। একেবারে কাছে গিয়ে যখন চোখ চারপাশে ঘোরালেন, তখনই চোখে পড়ল জানালার পাশে ভেসে থাকা 7-8 একটি অবয়ব। নিজেকে আর ধরে রাখতে পারলেন না, বেশিক্ষণ তাকাতেও পারলেন না। আতঙ্কে দৌড়ে বেরিয়ে এলেন রুম থেকে। সে রাত অন্য একটি রুমেই কাটালেন অন্যদের সাথে। নিজ রুমে ফেরার সাহস হয়ে ওঠেনি। পরবর্তীতে অনেকের মধ্যে জানাজানি হয়ে যায় ঘটনাটি। ঘটনা 2। ছাত্রী হোস্টেলে কোনো পুরুষ থাকে না। গার্ড সহ পরিচারিকা সবাই মহিলা। কর্তৃপক্ষের কোনো পুরুষ যদি কোনো কাজে আসেন, সেক্ষেত্রে সর্বক্ষণ একজন মহিলা গার্ড থাকে সঙ্গে। নিয়ম এমনই সেখানে। মহিলা গার্ড এবং পরিচারিকাদের খালা ডাকা হয়। খালাদের থাকা এবং পোশাক পরিবর্তনের জন্য রুম রয়েছে। এক রাতে এক খালা তার শিশুকে নিয়ে শুয়েছিলেন। হঠাৎ মধ্যরাতের দিকে ওনার ঘুম ভেঙে যায় মূলত ধমকে। হেই হেই, ওঠ ওঠ। বাজ খাই পুরুষ কণ্ঠে এমন ধমকে ওনার ঘুম ভেঙে যায়। ধরফর করে উঠে দেখেন কোথাও কেউ নেই। একাকী রুম।
এই ধমক যে ভেতর থেকে কেউ দিবে তার সম্ভাবনাও নেই, কারণ এখানে কোনো পুরুষ আসে না। বহুতল ভবনের ওপরে বাইর থেকেও আওয়াজ পৌঁছানোর কোনো কারণ নেই। সেই সাথে লক্ষ্য করলেন ওনার শিশু, সেও জেগে উঠেছে, চিৎকার করে কাঁদছে, চোখ উল্টে যাচ্ছে, এমন তীব্রভাবে কাঁদছে। এই কান্না কোনো স্বাভাবিক কান্না নয়। বুঝে নিলেন এই ধমক সে শুনেছে অথবা কিছু দেখেছে। আরেকদিন একই রুমে আরেকজন খালা পোশাক পরিবর্তন করছিলেন, তখন কেউ একজন ওনাকে ধমকে ওঠে। হেই হেই, ভয়ানক একটি পুরুষ কণ্ঠ। রুমে কেউ ছিল না, ধমকও যেন ঠিক কানের কাছে দূরত্ব থেকে আসলো। তিনি ভয় পেয়ে এলোমেলো অবস্থায় রুম থেকে দৌড়ে পালান। অথচ এখানে কোনো পুরুষের আসার সম্ভাবনাই নেই, যেখানে বাইরে থেকেও আওয়াজ পৌঁছায় না। ঘটনাগুলি পরবর্তীতে হোস্টেলে জানাজানি হয়ে যায়। এর কোনো সমাধান বা ব্যাখ্যা পাওয়া যায়নি। ঘটনা 3। হোস্টেলে ওঠানামার জন্য লিফট ব্যবহার করা হয় সাধারণত। এক রাতে আনুমানিক 10টা-11টার দিকে একজন ইন্টার্ন ডক্টর লিফটে চড়েন ওপরে উঠবেন বলে। তৎকালীন সময়ে তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। লিফটে উনি ব্যতীত আর কেউ ছিল না। 8 তলায় বোতাম টেপার পর উঠতে শুরু করলো লিফট, কিন্তু 3 তলায় এসে থেমে গেল। উল্লেখ্য যে 3 তলায় অ্যানাটমি ল্যাব। এই ল্যাবে সকাল দুপুর কাজ হয়। তারপর এই ফ্লোর জনমানবহীন থাকে, এখানে কারো কোনো কাজ থাকে না। লিফটের দরজা যথারীতি খুলে যায়, উনি কাউকেই দেখেন না। সম্পূর্ণ ফ্লোর খা খা করছে। সেই মুহূর্তে একটি দমকা ঠান্ডা বাতাস এসে লিফটে ঢোকে, ওনার শরীরে লাগে। স্বাভাবিক বাতাস লাগার মতো করে অনুভূতি হয়নি। কেউ যেন ওনার শরীর আড়ষ্ট করে ফেলেছে, জমে যাচ্ছিল, নড়তে পারছিলেন না তিনি। কিছুক্ষণ পর লিফটের দরজা লেগে যায়, ওপরে উঠতে শুরু করেন তিনি। ওনার এই অনুভূতিতেও ভাঙন পড়ে, স্বাভাবিক হয়ে যান সময় নিয়ে। কেটে যায় আরও একটি দিন, কেটে যায় এক হৃদয় বিতরক ঘটনা। অজানা কারণে ওনার মিসক্যারেজ হয়ে যায়। কি মনে প্রশ্ন জাগছে যে এখানে ভৌতিক বা অদ্ভুত ঘটনা কেন ঘটছে, কিভাবে হলো? লিফটে বাতাস লাগার সাথে মিসক্যারেজ হয়ে যাওয়ার লিঙ্ক কোথায়? তাহলে আরো একটু শুনতে হবে। এর অনেক দিন পর অন্য একটি রাতে একজন খালা ওপরে ওঠার জন্য লিফটে চড়েন। কাকতালীয়ভাবে উনিও লিফটে একা ছিলেন এবং তিনিও অন্তঃসত্ত্বা ছিলেন। লিফট উঠতে শুরু করলো এবং অদ্ভুত কারণে 3 তলায় এসে থেমে গেল। দরজা খুলে কাউকে দেখতে পেলেন না তিনি। ঠিক একইভাবে একটি ঠান্ডা বাতাস লিফটে প্রবেশ করে ওনার শরীরে লাগে, আড়ষ্ট হয়ে যান উনি, ফ্রিজ হয়ে যান কিছুক্ষণের জন্য। লিফটের দরজা লেগে যায়, আবারও উঠতে শুরু করে। ওনার আড়ষ্টতা কেটে যায় তখন। বিষয়টি আমলে নেননি, বুঝতেও পারেননি। একদিন পর অদ্ভুত এবং দুঃখজনকভাবে কোনো দুর্ঘটনা ছাড়াই ওনারও মিসক্যারেজ হয়ে যায়। পরবর্তীতে ওনার মিসক্যারেজের খবর আগের ইন্টার্নিও জানতে পারেন এবং কথা বলে এক পর্যায়ে ওনাদের জানা যায় যে দুজনের সাথেই লিফটে একই রকমের ঘটনা ঘটেছে একইভাবে। এরপর মিসক্যারেজের ব্যাপারটি ঘটে। এই ছিল উল্লেখযোগ্য কিছু ঘটনা। এখনো ছোটখাটো কিছু ডিস্টারবেন্স সেখানে ঘটে চলেছে। প্রচার করার যোগ্য হলে প্রচার করবেন, খুশি হব। এরপরে তিনি তার ঘটনা শেষ করেছেন মিজান, সিলেট সদর, সিলেট থেকে। তিনি বলছেন যে ভূত.com-এর কিছু ঘটনা নিয়ে তার বেশ অবজারভেশন আছে। আমার মনে হয় যে আপনার এই ঘটনাটি নিশ্চয়ই ভূত.com-এর মান উন্নয়নে সহায়তা করবে। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with রাসেল। যেভাবে লেখা আছে আমি সেভাবে শুরু করব ঘটনাটি। আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। তো আমাকে এই ঘটনাটি পাঠিয়েছেন নিলয়। তিনি লিখছেন, রাসেল ভাই, আমার নাম নিলয়, আমি ঢাকা দোহার থেকে বলছি। এর আগে আমার জীবনে ঘটে যাওয়া প্রথম ঘটনাটি পাঠিয়েছিলাম, সেটি সিলেক্টেড হয়েছে কিনা জানি না। আজ আমি আমার জীবনে ঘটে যাওয়া দ্বিতীয় ঘটনাটি বলবো। ঘটনাটি সবার ভালো লাগবে।
রাসেল ভাই, আমি ভূত এফএম এর অনেক বড় একজন ফ্যান বলতে পারেন। ভূত এফএম আমার জীবন। আমি ছোটবেলা থেকে ভূত এফএম শুনে বড় হয়েছি। ছোটবেলা থেকেই আমার একটু প্যারানর্মাল জিনিসের প্রতি আকর্ষণ। রাতে ভূত এফএম না শুনলে ঘুম হয় না। আমার জীবনে হাজার কষ্টের মাঝে আমি ভূত এফএম শুনলে আমার মনটা হালকা হালকা লাগে। আমার মনে হয় রাসেল ভাই, ভূত এফএম আমার জীবনের একটা পার্ট, কিন্তু কখনো লাইভে এসে শোনা হয়নি। আমি সবসময় ইউটিউব থেকে ডাউনলোড করে শুনেছি। আমি সবসময় একা থাকতে পছন্দ করি। আমার এই একাকিত্ব জীবনে একটাই সঙ্গী, সেটা হলো ভূত এফএম। হয়তো একটু বেশি কথা বলে ফেলেছি রাসেল ভাই, কিন্তু আমার মনের আবেগটা আমি আপনার কাছে প্রকাশ করতে পেরেছি, এটাই আমার শান্তি। অন্তত আপনি তো আমার লেখাগুলো একবার হলেও পড়বেন। আমি যে ঘটনাটি বলতে চাচ্ছি সেটি আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। যাই হোক, কথা না বাড়িয়ে ঘটনাতে যাই। 2016 সালের শেষের দিকে তখন আমি আমাদের এখানেই একটা রেস্টুরেন্টে জব করি। সবকিছু ঠিকঠাক চলছিল। হঠাৎ একদিন আমি কাজ শেষ করে বাড়ি যাবার পথে কোনো রিক্সা খুঁজে পাচ্ছিলাম না। মনে মনে ভাবলাম আজ হয়তো লেট হয়ে গেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 12টা বাজে। কিছু দূর হেঁটে যাওয়ার পর আমি একটা রিক্সা খুঁজে পেলাম। বলে নেওয়া ভালো, আমার বাসা থেকে আমাদের রেস্টুরেন্টে যেতে গেলে 10 থেকে 12 মিনিট লাগে। আমি রিক্সা খুঁজে পাই 12টা 8 মিনিটে। আমি রিক্সায় উঠলাম। ওই সময় আমার বাসা থেকে আমার বাবার কল আসে। আমি বাসায় জানালাম রিক্সায় আছি, 10 মিনিটে বাসায় এসে পড়বো। আমাদের গ্রামে রাত 11টা 12টা মানেই অনেক রাত, তাই বাসা থেকে কল দিয়েছিল এখনো কেন আসছি না। আমি ফোনটা রাখলাম। এরপর আমি রিক্সাওয়ালা মামাকে বললাম, মামা একটু আস্তে চালান, দেখে শুনে। অনেক স্পিডে রিক্সা চলছিল। আমি রিক্সাওয়ালা মামাকে বললাম, মামা আপনার বাসা কোথায়? কোনো উত্তর নেই। আমি বললাম, মামা আপনি এখানেই থাকেন? কোনো উত্তর নেই। এরপর আমি আমার বাসার সামনে এসে পড়ি। পকেট থেকে টাকা বের করব আর দেখি সেখানে রিক্সাওয়ালা নেই। আমি তো পুরো অবাক হয়ে যাই, কিভাবে একটা মানুষ মুহূর্তের মধ্যে উধাও হয়ে যেতে পারে চোখের সামনেই। আর ঠিক তখনই আমার কাছে একটা পাগল আসে। বলে নেওয়া ভালো, পাগলকে দেখে মনে হয়েছিল অনেক বছর ধরে সে গোসল করে না, চুলগুলোতে জট লেগে আছে। এর আগে কখনো এই এলাকায় দেখা যায়নি। পাগলটি আমাকে বলল, নিলয়, তোমার জন্য ডাক্তার অপেক্ষা করছে, তার সাহায্য দরকার। আমি তার কথা কিছুই বুঝতে পারলাম না। এই বলে পাগলটি দৌড় দিল। দৌড় দিতে দিতে বলল, নিলয়, ডাক্তার তোমার সাহায্যের জন্য অপেক্ষা করছে। আমি ভাবলাম পাগলটা তো অনেক কিছুই বলে, দূর ছাই। এরপর আমি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রুমে চলে যাই। রুমে যাওয়ার পর হঠাৎ আমার মনে পড়লো, আরে পাগলটি আমার নাম জানলো কিভাবে? যাই হোক, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যেটাতে চমকে গিয়েছি। আবার ঘড়িতে দেখি রাত 10টা বেজে 14। আমি তো অবাক। আমি আমার বাবাকে বলি, বাবা তুমি আমাকে রাস্তায় ফোন দিয়েছিলে। উত্তরে বাবা বললেন, কই না তো। এবার আমি ভয় পেয়ে যাই। আমি নিজেও জানি না আমার সাথে কি হলো রাসেল ভাই। এটা সেই পাগলটাই বা কে, সেই রিক্সাওয়ালাটাই বা কে, আর সেই ডাক্তারটাই বা কে আমার কাছ থেকে যে সাহায্য চায়? আমার ঘড়িতে তখন রাত 12টার ওপরে, কিন্তু রাত 10টায় সেখানে অনেক মানুষ থাকে আর অনেক রিক্সা থাকে। আজ কেন এমন হলো? কেনই বা 12টা ছিল ঘড়িতে? বাসায় আসার পর দেখলাম রাত 10টা। বাবা যদি কল না দেয় তাহলে আমার ফোনে তার নাম্বার থেকে কল আসলো কিভাবে? কেনই বা রিক্সাওয়ালা চোখের পলকে হাওয়া হয়ে গেল ভাড়া ছাড়াই? আমি বাবা মায়ের কাছ থেকেও চেক করি আমার টাইম ঠিক আছে কিনা। বাসায় আসার পর দেখলাম একদম ঠিক ছিল। সেই পাগলটি বা কে ছিল? রিক্সা চালকটি কিভাবে উধাও হলো? এর ব্যাখ্যা আমি লিসেনারদের কাছ থেকে জানতে চাই। এর ব্যাখ্যা আমার কাছে নেই। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি তার এই ঘটনা আপনাদের ভালো লেগেছে। এবং নিলয় আহমেদ ঢাকা দোহার থেকে ঘটনাটি পাঠিয়েছিলেন আমাদেরকে। থ্যাংক ইউ নিলয়, আপনার ঘটনার জন্য। আশা করছি আপনি পরবর্তীতেও আমাদেরকে ঘটনা পাঠাবেন, উৎসাহ দেবেন, পাশে থাকবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Booth.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমাদের অডিও ক্লিপ এখন শোনার পালা, কারণ বেশ কিছু আমরা ইমেল শুনলাম, এবার অডিও ক্লিপ শোনার পালা। আপনি আপনার অডিও ক্লিপ পাঠিয়ে দিন আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com এই অ্যাড্রেসে। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম অডিও ক্লিপের ঘটনায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাসেল ভাই, আপনি কেমন আছেন? আমি জানি আপনি সবসময় ভালো থাকেন এবং সবসময় ভালোর দলে। রাসেল ভাই, আমার নাম ফারুজ। আমি নোয়াখালী বেগমগঞ্জ থানার গণিপুর নামক গ্রামে আমার বাড়ি। আমি বর্তমানে দেশের বাইরে থাকি, লিবিয়া বেনগাজিতে।
তো রাসেল ভাই, আমি 2টা ঘটনা পাঠিয়েছি আপনাকে। কেন জানি আমার ঘটনাগুলো প্রচার হয়নি, তারপরেও কোনো সমস্যা নেই, প্রচার হোক বা না হোক আমি ঘটনা পাঠিয়ে যাব আপনাকে। রাসেল ভাই, আমি আজকে যে ঘটনাটি আপনাকে বলবো সেটা হচ্ছে আমাদের এখন স্থায়ী যেখানে থাকি আমরা সেখানে। আমাদের দাদুর বাসা আমরা সবাই ছিলাম, পরে পারিবারিক ইস্যুতে আমরা ওইখান থেকে একই গ্রামে, কিন্তু গ্রাম থেকে একটু দূরে আমরা সেখানে জায়গা নিয়ে বাড়ি করি। আসলে তখনকার সময় কারেন্ট আসছিল, কিন্তু ওই রকম থাকতো না। প্রতিদিন 6-7 ঘন্টা করে কারেন্ট থাকতো না, গেলে আর সহজে আসতো না। তো রাসেল ভাই, আমি সরাসরি আমার ঘটনায় আসি। ঘটনাটি হচ্ছে আমাদের বাড়ির পাশে অপর সাইডে একটি ছোট একটা বাগান ছিল, তার হাতের বামে একটা বাঁশঝাড় ছিল। ঘটনা হচ্ছে ওই বাঁশঝাড়কে কেন্দ্র করে সবাই ওই বাঁশঝাড়ে ভয় পেত, সকাল সন্ধ্যা সবাই। রাসেল ভাই, আমার কিছু কাজিন একদিন সন্ধ্যাবেলায় বেড়াতে যাচ্ছিল তাদের নানাদের বাড়িতে ভ্যান গাড়িতে করে। তখন দেখলো যে সবগুলো বাঁশ মাটিতে শুয়ে পড়ল। তারা এই দেখে চিৎকার করা শুরু করলো। তখন ঘর থেকে আমি এবং আমার মা বের হই। পরে তারা কান্নাকাটি করে ঘটনাটি খুলে বলে। তখন আমি আর আমার আম্মু মিলে তাদেরকে সাথে একটু এগিয়ে দিয়ে আসি এবং ঘটনাটি দেখি। তখন দেখি যে বাঁশগুলো স্বাভাবিক। তো রাসেল ভাই, ওই দিন ওই ঘটনা শেষ হয়। একটা সময়ের পরে রাসেল ভাই ওই জায়গাটা একজনই কিনে নেয়। তখন তারা বাঁশঝাড় কেটে ফেলে এবং একটা বাড়ি তৈরি করে। তো রাসেল ভাই, তাদের সাথে ঘটে যায় ছোটখাটো ঘটনা, দরজায় নক করা এবং রাত্রে অনেক মানুষের হাঁটাহাঁটির শব্দ। এক পর্যায়ে গিয়ে তারা এগুলো মেনেই নেয়। তো রাসেল ভাই, একদিন ঘটে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। আর ওই পরিবারের একটা ছেলের সাথে আমার ভালো সম্পর্ক হয়ে যায়। হাঁটা চলা বা খেলাধুলা আমরা একসাথে করতাম, ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। রাসেল ভাই, ঘটনাটির দিন ছিল সোমবার রাত্রে ঘটনাটি ঘটেছে। আমি ওর নাম বলতেছি না ব্যক্তিগত প্রসঙ্গে, কারণ হয়তো বলে ফেললে অনেকেই চিনে যাবে, যার জন্য আমি নাম বলতেছি না। ওর বাবা প্রায় সময় ড্রিঙ্কস করে আসতো বাসায়, যার জন্য ওর মা বেশি কথা না বলে ভাত বেড়ে দিত এবং খেয়ে গিয়ে ঘুমাতে চলে যেত। তো প্রতিদিন রাতের মতো ওই রাত্রিও দরজায় কড়া নাড়ে আমার ওই ফ্রেন্ডের বাবাটা। তখন তার মা উঠে গিয়ে দরজা খোলে, দেখলো যে তার বাবার চোখ অনেক লাল। তখন আমার ফ্রেন্ডের মা বুঝতে পারলো যে আসলে হয়তো আজকে উনি ড্রাঙ্কস করে এসেছে, ওনার সাথে বেশি না কথা না বলে। পরে ভাত বেড়ে দেয়, উনি ওনার মতো ভাত খেতে থাকে। রাসেল ভাই, আপনি বিশ্বাস করবেন না, তখনই ঘটে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। আবারও দরজায় কে কড়া নাড়তেছিল। তখন উনি দরজার সামনে চলে যায়, এখন কনফিউজড হয়ে যায় যে কে কড়া নাড়তেছে। ওনার হাজবেন্ড তো চলে আসছে, আর ওনার যে বাচ্চারা ওরাও খেয়ে দিয়ে ঘুমিয়ে গিয়েছে। পরে উনি ভাবছিল হয়তো আশেপাশের কেউ আসছে, হয়তো গল্প করার জন্য বা কোনো ইম্পর্টেন্ট কোনো কাজের জন্য। পরে যখন উনি দরজাটা খোলে তখন দেখলো যে ওনার হাজবেন্ড। উনি ওনাকে দেখে একটা চিৎকার মেরে উনি জায়গায় সেন্সলেস হয়েছে। তো রাসেল ভাই, 2 ঘন্টা চেষ্টার পরে ওনার মাথায় পানি ডালে, ওনার সেন্স ফিরে আসে। উনি ওনার হাজবেন্ডকে আবারও দেখে উনি আবারও সেন্সলেস হয়ে যায়। পরে সকাল হয়, উনি ঘটনাটি খুলে বলে।
রাসেল ভাই, আপনাদের মতো আমিও ভেবে নিতাম হয়তো সম্পূর্ণ বিষয়টা ইলিউশন ছিল, কিন্তু রাসেল ভাই, আমার ফ্রেন্ডের বাবা তো দ্বিতীয়বার আসে। প্রথমবারে যে লোকটি এসেছিল ওনার রূপ ধরে, উনি যে খাবার খেয়েছিল, উনি খাওয়ার অর্ধ খাওয়া অবস্থা ছিল, বোঝা যাচ্ছে যে একজন মানুষ খাওয়া দাওয়া করছে। আমি জানি না রাসেল ভাই আমার ঘটনাটি কতটা বয়ের, কিন্তু ঘটনাটি খুবই অদ্ভুত। তো রাসেল ভাই, আমার ঘটনাটি যদি আপনার থেকে ভালো লাগে তাহলে আপনি লিসেনারদের কাছে প্রচার করবেন। আর boot.com এর জন্য রইল শুভকামনা। দোয়া করি boot.com অনেক দূরে এগিয়ে যাক। সবসময় ছিলাম পাশে, সবসময় থাকবো ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া রইল, ভালোবাসা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে খেয়াল রাখবেন, আর সর্বদা boot.com এর সাথেই থাকবেন। সালামু আলাইকুম। Spirit, be here with me. কে তুমি? Boot.com. The fear returns with Russell. আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর দলে আছি। একটা অডিও ক্লিপ শুনলাম আমরা। আপনাদের যে কোনো তথ্য জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলের সাথে যারা যুক্ত আছেন, ফেসবুকে আপনারা অবশ্যই মেসেজ করেন। আমাদের মডারেটর যারা আছেন তারা ডেফিনেটলি আপনাদের প্রশ্নের উত্তর দেবে। এবং আপনাদেরকে আরও একবার মনে করে দিই যে স্বাধীন মিউজিক অ্যাপটিকে 5 স্টার রেটিং দিয়ে আপনারা কিন্তু জিতে নিতে পারেন 1 বছরের ফ্রি সাবস্ক্রিপশন। সুতরাং দেরি করবেন না, এখনই শুরু করে দিন। আমরা পরবর্তী ঘটনায় যাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং লিসেনার। আমি জানি রাসেল ভাই আপনি সবসময় ভালো আছেন এবং সবসময় ভালোর দলে। রাসেল ভাই, আমি আমার পরিচয়টা একটু দিই। আমার নাম ফারুজ জামাবি। নোয়াখালী জেলা বেগমগঞ্জ থানা গণিপুর নামক গ্রামে আমার বাড়ি। আমি বর্তমানে লিবিয়া বেনগাজিতে থাকি। রাসেল ভাই, আমি এর আগেও আপনাকে একটা ঘটনা পাঠিয়েছি এবং আপনি লিসেনারদেরকে শুনিয়েছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। যাই হোক রাসেল ভাই, আমি সরাসরি আমার ঘটনায় আসি এবং ঘটনাটি লিসেনারদের বোঝার ক্ষেত্রে আমি ছোট করে ঘটনাটির একটু বিবরণ দিই। ঘটনাটি আমার দাদুর বাড়িকে কেন্দ্র করে। আমার দাদুর বাড়িতে যেতে হলে শুরু একটা রাস্তা পড়ে। তখনকার সময় ওই রাস্তাটি এত প্রশস্ত ছিল না, আড়াআড়ি করে 2 জন মানুষ হেঁটে যেতে পারত। ঘটনাটি প্রায় 12 বছর আগের কথা। তো ওই সরু রাস্তা পার হয়ে গেলে বিশাল বড় একটা কবরস্থান, লম্বায় অনেক প্রশস্ত, এবং কবরস্থানের মাঝখানে মানুষ হেঁটে পিছনে একটা বাঁশঝাড় ছিল। প্রয়োজনে মানুষ যখন বাড়ি বানাতো তখন ওইখান থেকে বাঁশ কেটে নিত। তার সাথে একটা বিশাল বড় পুকুর বাঁশঝাড়ের সাথে। ঘটনাটি ওই পুকুরকে কেন্দ্র করে। তখন রাসেল ভাই আমার বয়স 15 বছর হবে। তখন ওই পুকুরে আমার জ্যাঠা এবং আমার চাচা মাছ চাষ করত। ঘটনাটির সাক্ষী আমি নিজেও। তখন ছিল গরমকাল। তখন খাল বিলের পানি শুকিয়ে যাচ্ছিল। তখন আমার জ্যাঠা এবং আমার চাচা পারিবারিক দ্বন্দ্বে পুকুরটা সেচে মাছ বিক্রি করে ফেলবে ওই ডিসিশন নেয়। যে বলার সেই কাজ। 2 দিন পরে পুকুর সেচার কাজ শুরু হয়। পুকুরের পানি তাড়াতাড়ি সেচে নেওয়ার জন্য ওনারা 2টা মেশিন, সেচ লাগার 2টা মেশিন লাগায় পুকুরের 2 পাশে। সকালবেলায় ওনারা মেশিন সেচা শুরু হয়। তারপর মাছ ধরার জন্য কিছু লোক ভাড়া করে আনে। তারপর ওনারা রাত্রে যাপন করার জন্য এবং পুকুরটা পাহারা দেওয়ার জন্য ওনারা ডিসিশন নেয় ওনারা পুকুরের পাশেই থাকবে। তো রাসেল ভাই, ঘটনাটি হচ্ছে ঘটে গেল রাত্রে। তখন গ্রামের বাড়ি, সবাই সন্ধ্যা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যেত খুব তাড়াতাড়ি। তো ওইখানে মাছ ধরার জন্য 5 জন লোক ছিল টোটাল।
তো ওনারা মাছ পাহারা দেওয়ার জন্য, যাতে করে কেউ যেন মাছ চুরি করে না নিয়ে যেতে পারে, ওনারা পুকুরের পাশে ছোট একটা তাঁবু বানিয়ে ওনারা রাত যাপন করে। প্রথম রাত ভালোই কাটলো। দ্বিতীয় রাত রাসেল ভাই ওনারা বুঝতে পারলো যে অনেক ঝড় হচ্ছে বাহিরে ওই বাঁশঝাড়ে। একজন বের হয়ে দেখলো যে আসলে ঝড়টা শুধু বাঁশঝাড়ে হচ্ছে, আশেপাশে হচ্ছে না। তখন উনি ভয়ে তাঁবুর ভিতরে ঢুকে গেল। পরে সবাইকে জেগে উঠালো, ঘটনাটি সবাই বুঝতে পারলো। তো সবাই সারা রাত আর ঘুমায়নি, সবাই জেগে রইল। সবকিছু তখনও ঠিকঠাক ছিল রাসেল ভাই। যখন 2 দিনের মাথায় মেশিন চলে, অনেক পানি সেচা হয়ে গেছে, প্রচুর মাছ রাসেল ভাই, প্রচুর মাছ লাফালাফি করতেছে। আমার চাচা এবং আমার জ্যাঠা অনেক খুশি ওনারা, কারণ পুকুরটা প্রায় 5 বছর ধরে সেচা হচ্ছে না। অনেক টাকা ইনভেস্ট করলো ওনারা, অনেক মাছ ওনারা বাজারজাত করতে পারবে, ওনারা সে খুশিতে আত্মহারা। রাসেল ভাই ঘটনাটি ঘটলো 3 নম্বর রাতে। হঠাৎ করে মাছের উত্তাল শব্দ পেল, যে মাছগুলো কিনারায় চলে আসতেছে। আর বাঁশঝাড়ে কি যে রাসেল ভাই একটা সুনামির মতো শো 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 সাউন্ড। ওরা তাবুকের ভিতরে থাকতে পারতেছে না রাসেল ভাই, ওদের তাবুক সহমনাকারে উড়িয়ে নিয়ে যাবে। তো ওইখানের ভিতরে ওই 5 জনের ভিতরে একজন লোক ছিল, উনি খুব সাহস করে উনি বের হয়। রাসেল ভাই দেখলো যে সবকিছু নিস্তব্ধ, সবকিছু ঠিকঠাক আছে। উনি ব্যাপারটা জানে যে বাড়িটি এমনিতে হন্টেড, বা এখানে জমিদার আমলও অনেক ঘটনা ঘটতো। উনি যখনই তাবুকের ভিতরে ঢুকে যাবে, তখন দেখলো যে উনি যে পুকুরের মাঝখানে কয়জন লোক মাছ ধরতেছে। তখন উনি গিয়ে তাবুকের ভিতরে ঢুকে ওনাদের যে সঙ্গীরা ছিল ওদেরকে বলতেছিল, যেহেতু আমার চাচা এবং জ্যাঠা ওই 5 জনকে দায়িত্ব দেওয়ার জন্য রেখেছিল, যদি মাছ চুরি হয়ে যায় সেটার দায়ভার তো ওরা নিতে হবে। এর জন্য ওরা দায়িত্ব অবহেলা না করে ওরা হারিকেন জ্বালিয়ে যখনই নেমে ওদেরকে ধরতে লাগলো, তখনই দেখলো যে আসলে এক একটার চেহারা বিভৎস চেহারা রাসেল ভাই। ওরা যখনই তাকালো দেখলো যে ওদের মুখের ভিতরে মাছ, ওরা কাঁচা মাছ খাচ্ছে। আর চেহারাটা এত ভয়ঙ্কর রাসেল ভাই যে বলার বাইরে। 5 জন হুমাহুমি করে প্রাণপণে নিজের জীবন বাঁচানোর জন্য তারা কিনারায় উঠে চিৎকার করা শুরু লাগলো। তখনই বাঁশঝাড়টা শুরু হলো এক বিশাল ঝড় রাসেল ভাই। ওনাদের এই 5 জনের চিৎকারে পুরো বাড়ির লোক জেগে, তখন পানি সেচন মেশিনটা আপনি বন্ধ হয়ে যায়। তখন পুরো বাড়ির লোক বের হয়ে আসে, পরে ঘটনাটি খুলে বলে। যাই হোক, ওই রাত্রে ওনারা 5 জন আর পুকুর পাহারা দেয় নাই। ওনারা গিয়ে আমার চাচা জ্যাঠা যে একটা পাকের ঘর ছিল, ওনারা পাকের ঘরে গিয়ে থাকে। রাসেল ভাই আপনি বিশ্বাস করবেন না, ওই রাত্রে শুরু হলো যে ঘটনা, যে এখন আমার চাচা আর জ্যাঠা ওনারা শুনতে পায় যে মাছের লাফালাফির শব্দ। অনেক মাছ, সবগুলা মাছ যদি পুকুরের মাছ যদি আমাদের উঠালে ছাড়া হয়, যেরকম লাফালাফির শব্দ ওই রকম শব্দ পাচ্ছে ওনারা। পরে বিষয়টা আমার চাচা যেটা বুঝতে পারলো, ওনারা আর বের হলো না। যখন ফজরের আলো নিলে সব ঠিক হয়ে গেল। যাই হোক, তখন ভোরের আলো ফুটতে ওনারা পুকুর পাড়ে গেল। এখন খুবই উল্লাস যে প্রচুর মাছ পাবে তারা, এবং সকাল সকাল গিয়ে আড়তে গিয়ে মাছগুলো বিক্রি করবে। পানি যত কমতে লাগলো ততই দেখলো যে মাছের ওই রকম নড়াচড়া নেই যেরকম ছিল আগে। পরে ওনাদের মন খুব খারাপ হয়ে যায়। যখন পানি সেচা হয়ে গেল তখন না দেখলো যে সবকিছু ঠিকঠাক আছে, প্রচুর মাছ। তখন ওনারা কিনারায় থেকে মাছ ধরতে শুরু করতে লাগলো। ওনারা খেয়াল করলো যে পুকুরের মাঝখানে উঁচু একটা টিলার মতো। তখন সবাই হতবাক হয়ে গেল যে আসলে এই টিলাটা কিসের, কারণ এর আগেও পুকুরে যখন সেচা হয়েছে তখন এরকম কেউ টিলা দেখেননি। রাসেল ভাই আমরা
সবসময় জানি যে একটা পুকুর সবসময় সমতলে হয়। তো মধ্যখানটা রাসেল ভাই মানে টিলের মতো অনেক উঁচা, মনে হয় যে ওইখানে বিশাল বড় একটা পাথর। তো রাসেল ভাই সবগুলা মাছ ওইখানেই বেশি, কিনারা থেকেও সবগুলা বড় বড় মাছগুলো ওইখানে বেশি। তো ওনারা কিনারার মাছগুলো ধরে যখন পুকুরের সমতলে যাচ্ছিল এবং মাছ ধরতেছিল, তখন ওনারা একটা উপলব্ধি করতে পারলো যে টিলাটা ভাসমান হইতেছে। মানে রাসেল ভাই আমি আপনাকে কি বলবো যে টিলাটা বড় হচ্ছে আরো বেশি। তো ওনারা সবাই ভয়ে দাঁড়িয়ে গেল, এবং বিশেষ করে রাসেল ভাই পুরো বাড়ির মানুষ মাছ ধরা দেখতেছিল, আর আমার চাচা জ্যাঠা এবং আরো 5 জন লোক ছিল, মোট 7 জন মিলে ওনারা মাছ ধরতেছিল। তখন সবার সামনে, পুরো বাড়ির সবার সামনে মনে হয় যে একটা বোম ফাটলো, বোম ফেটে একটা বিশাল গর্ত হয়ে গেল, এবং ওই গর্তের ভিতরে মাছগুলো সব ঢুকে গেল। রাসেল ভাই ওনারা এত ভয় পেল যে ওনারা মাছ ফেলে রেখে ওনারা কিনারায় উঠে গেল, এবং উপলব্ধি করতে পারলো যে আসলে ওই তলদেশ থেকে পানি উঠে পুরো পুকুর ভরে গেল। রাসেল ভাই আমার ঘটনাটি এটাই। এখন আমি জানি না যে ঘটনাটি কতটা ভয়ের, তবে রাসেল ভাই ঘটনাটি অনেক অবাক। কারণ এর আগেও আমি বুথ FM এবং বুথ.com-এ মাছের নিয়ে অনেক ঘটনা শুনেছি, কিন্তু এরকম ঘটনা আমি শুনিনি। আর ঘটনাটি আমি নিজেও সাক্ষী, আমি নিজেও, কারণ ঘটনাটি আমার চোখের সামনেও ঘটা। আর এই ঘটনাটি 100% সত্যি। ঘটনাটি যদি সত্যতা জানতে চাই, তাহলে আমার দাদা বর্তমানে জীবিত নেই, আমার দাদি এবং আমার চাচা জ্যাঠা সবাই জীবিত, ওনাদের সাথে কথা বলতে পারবে যদি ঘটনাটি বিশ্বাস না হয়। তো রাসেল ভাই আমি এই বলে আমি আমার ঘটনাটি শেষ করতেছি। আর বুট.com লিসেনারদের দোয়া রইল, আর আমি দোয়া করি বুট.com দীর্ঘজীবী হোক। আর রাসেল ভাই আমার জন্য দোয়া করবেন। আমি লিবিয়া বেনগাজিতে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজ নিজ খেয়াল রাখবেন, এবং বুথ.com এর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? আমার আয়নার ভিতরে রোজ এভাবেই আসে। Voot.com with Russell. স্বাগত আরও একবার ভূত.com-এ। আমি রাসেল আছি সাথে, এবং আজকে 198তম এপিসোডে আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। আমরা মোটামুটি শোয়ের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আরও একটি অডিও ক্লিপ শুনবো। আশা করছি এই অডিও ক্লিপটি আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন শুনে ফেলি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আমার সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা শেয়ার করতে চাই। ঘটনাটি অনেকদিন ধরে যাবৎ ভাবছি শেয়ার করব, কিন্তু কোনো এক কারণবশত এটা হয়ে পারে না। তো সরাসরি ঘটনাতে চলে যাই। ঘটনাটি ঘটে আমার সাথে 2018 সালে। আমি এবং আমার বন্ধু রাজু ও সোহান, আমরা ছোট থেকে একসাথে বেড়ে উঠেছি, যেখানে যে আমরা একসাথে যাই। তো 18 সালে SSC এক্সাম শেষ করে আর কোনো কাজ নাই, সারাদিন ঘুরে বেড়াই আর আড্ডা দিই। এটাই ছিল আমাদের মূল কাজ। আমরা গ্রামে যেখানে আড্ডা দিতাম সেখানকার একটা বর্ণনা দিই। আমরা যে আমাদের বাসা থেকে সামনে একটু এগিয়েই একটা কাঁচা রাস্তার পথের মাথায় একটি পরিত্যক্ত নদী। নদীর ওপারে ছিল একটি জুট মিল, সেটিও অনেকদিন যাবৎ বন্ধ আছে। আর এইখানে বসে আমরা জুট মিলের অনেক নানান কাণ্ড দেখেছি। সেটি এমন যে রাত 10:30 11টা বাজে, এমন সময় হঠাৎ করে মেশিনগুলো চালু হয়ে যায় মিলের মধ্যে।
আবার কিছু কিছু লাইট আছে অটোমেটিক অফ হয় অন হয়। এগুলো দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। আর এখানে যে মিলের যে চারপাশের দেওয়াল, এই দেওয়ালটাই টেকসই হয় না। দেওয়াল দেওয়ার 1 সপ্তাহের মাথায় সেই দেওয়ালগুলো সব পড়ে যায়। আর এটি পড়ার কারণ, এই জুট মিল থেকে সামনে আরেকটু সাইডেই নদী ঘেঁষেই আপনার আছে একটি শ্মশান। সবাই ভাবে এই জায়গাটাতে আগে নাকি অনেকে সাধন করত বা অনেকের কবর আছে এখানে, তো এই জন্য এটা চলে না, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। তো এটি হয়তো আরেকদিন বলবো। আমি সরাসরি ঘটনায় চলে আসি। তো সেখানে বসে আড্ডা দিই, ওরই কিছু দূর সামনে 2টা সারি সারি নারকেল গাছ আছে, আর তার পাশে আছে কয়েকটি কদম গাছ, আর তার থেকে একটু সামনে আগিয়েই সেই শ্মশান ঘাট। তো আমরা মাগরিবের আজানের আগে সেখান থেকে একটু সামনে আগিয়ে আড্ডায় ব্যস্ত ছিলাম। এরপর হঠাৎ করেই নাইকেল গাছের দিকে চোখ যায় সোহানের। সোহান তখন বলে ওঠে, দেখছিস এখানে অনেকগুলো নাইকেল হয়েছে, অথচ আমরা এটা খাইতে পারি না, কেউ এসে পেড়ে নিয়ে যাই। তো আজকে এর একটা কিছু করতে হবে। তখন বললাম, কি করব? বললো, এগুলো আজকে রাতে আমরা সব কেটে নিয়ে যাব। তাই বললাম, মাথা নষ্ট হয়ে গেছে নাকি, একজনের ফল আমরা কেন কেটে নিয়ে যাবো? বললো, এই নাইকেল গাছের মালিক সে অনেকটা খারাপ, এ সামর্থ্য থাকতেও মানুষকে সাহায্য করে না, আর ফল ফুলের গাছের তো ধারে কাছে বেচতে দেয় না কাউকে। তো আজকে আমাদের এটা করতেই হবে। রাজুও রাজি হয়ে যাই। আমিও বললাম, ঠিক আছে, তাহলে কখন আসবো? সে বললো, রাতে, যখন কেউ থাকবে না আশপাশে তখন আসতে হবে। তো আমি বললাম, ঠিক আছে। তো প্রতিনিয়ত আমরা বাসায় যাই, বাসায় যে ফ্রেশ হয়ে খাবার দাবার শেষ করে আমরা বের হয়ে যাই ডাব কাটার উদ্দেশ্যে। বাসা থেকে সোহান দা নিয়ে আসে, দা নিয়ে আমরা যেখানে বসে আড্ডা দিই ওইখানে বসেছিলাম। তখন রাত আনুমানিক 11:30। তখন আমরা আস্তে আস্তে আগাই ডাব কাটার উদ্দেশ্যে। তো আগাতে আগাতে আমরা যখন ডাব গাছের গোড়ায় চলে যাই, তখন দেখতে পারি যে অনেকগুলো ডাব, যা কেটে নিয়ে আমাদের যাওয়া সম্ভব হবে না। তখন ভাবলাম, কি করব, এতগুলো ডাব কেন কাটবো? সে বললো, সবগুলো কাটার দরকার নেই, আজকে 1 কান কাটবো, কালকে আর 1 কান কাটবো, এভাবেই শেষ করে ফেলবো সবগুলো। তো আমি বললাম, ঠিক আছে, তাহলে গাছে কে উঠবে? তারা বললো, গাছে তো তুই উঠবি, আমরা তো আর কেউ গাছে উঠতে পারি না। তো আমি বললাম, ঠিক আছে, তাহলে দা দিয়ে আমি গাছের মাথায় উঠি। তখন দাটা আমি কোমরে করে নিয়ে, গাছটা ছোট হয়, উঠতে খুব সহজ হয়। তো আমি উঠে যাই। উঠে গিয়ে যেই ডাবের কানটাকে একটা কোপ দিব, তখন দেখি আমার 1 হাত সামনেই একটু অবায়ক আমার দিকে কালো কুচকুচে চোখ দেখে আমি ভয়তে গা হাত পা শিরশির করে ওঠে। তো তখন আমি ভেবে পাচ্ছিলাম না কি করব। আর তার শরীরটা এতটাই যে কালো ছিল, যা তার চোখ 2টা ছাড়া জাস্ট আর কিছুই দেখা যায় না। তখন আমি ভাবি, কি করব, এখন লেগে যাব না কি করব? আর ওরা তো নিজে থেকে কিছু ঠিক পাচ্ছে না। তো আমি হঠাৎ করেই আমার হাতটা, কিভাবে জানি না, হাতটা চলে যায়, আর দাটার কোপ অবায়ক সোজাসুজি যে কোপটা তার কোনা ঘেঁষে চলে যায়। তো তখন সে একটা লাফ দিয়ে মাছ পাতার উপরে চলে যায়। তো তখন ওরা নিচ থেকে কিছুটা বুঝতে পারছিল যে কিছু একটা হচ্ছে। তো আমি কথা না বাড়িয়ে ডাবের কানটা কেটে দিই আমি তাড়াতাড়ি নিচে চলে আসি। নিচে চলে আসার পরে ওদেরকে বলে তাড়াতাড়ি বেরিয়ে চলে যেতে হবে। তখন ওরা কানটা নিয়ে আমরা দৌড়াতে শুরু করি। দৌড়াতে এক পর্যায়ে সোহানদের বাসার সাথে সামনে চলে আসি। তো চলে আসার পরে আমরা ডাবগুলো ওখানে কেটে খাই। খাওয়ার পরে ডাবগুলো আবার সোহানদের বাড়ির সামনে
যে একটা পুকুর আছে, পুকুরে ফেলে দিয়ে আসি নাইকেলটা, যে খোসা বা যেগুলো খোলটোল আছে ওগুলো সব ফেলে দিয়ে আসি। ফেলে দিয়ে আসার পর রাজু বলে, আমি অনেক ভয় পেয়েছি, আমাকে তোরা দুজনে এগিয়ে দিয়ে। তো বলে ঠিক আছে চল। তো তখন আমি আর সোহান যে রাজুকে এগিয়ে দিয়ে আসি। তো আমি রাতে একা একা থাকতে পারবো না, এই জন্য আমি সোহানকে বলি আজকে রাতে আমি তোর কাছে থাকবো। ও বললো ঠিক আছে চল। তো আমি ওদের বাসায় চলে যাই, যে বাসায় যে ঘুমানোর প্রস্তুতি নেব, এমন সময় সোহান বলতেছে, আসলে কি তুই কি অনেক ভয় পেয়েছিস? আমি বললাম কেন? বললাম না, আমি তো একটু ভয় পেয়েছি। তো আমি বললাম ও কিছু না, সকালে দেখা যাবে, যাওয়ার হবে। তো এই বলে শোয়ার প্রস্তুতি নিচ্ছি, এমন সময় দেখি সোহানদের বাইরে যে গ্রিলগুলো আছে, গ্রিলগুলো কেউ এমন ভাবে টানতেছে যে ভেঙে চুরে ফেলবে। এত বিকট শব্দে মনে করেন যে অস্থির অবস্থা। চারপাশে তো মনে করেন যে শুধু শব্দ আর শব্দ, মনে হচ্ছে যত শব্দ সব শব্দ আমাদের কানে আসতেছে। আমরা দুজনে অনেক ভয় পেয়ে যাই। তো একটু পরে দেখি সোহানের মা রুম থেকে বের হয়ে আসছে, এসে চারপাশে লাইট মারছে, লাইট মারে দেখে কেউ নাই। তখন সোহানের মা আমাদের দুজনকে ডাক দেওয়ার পর আমরা দুজন উঠি। সোহানের মা বলে, এত জোরে কিসের চিৎকার হচ্ছে? আমরা বললাম কই চিৎকার তো শুনতে পাইনি। তখন সোহানের মা একটু ভেবে বললো, ঠিক আছে তোরা ঘরে যেয়ে শুয়ে পড়, আর বাইরে বের হওয়ার দরকার নেই। তখন আমরা আবার যাই, যে ঘরে শুয়ে পড়ি। শুয়ে পড়ার পরে এর একটু পরে দেখি আবার টিনের উপর এত জোরে মনে করেন যে শব্দ হচ্ছে, তাতে মনে হচ্ছে টিন কেউ অনেক জোরে জোরে বাড়ছে। এত জোরে শব্দ হচ্ছে যে আমরা দুজন কান ধরে বসে থাকি। কিছুক্ষণ পর শব্দগুলো স্বাভাবিক হয়ে যায়। তখন আমরা দুইজনে ভাবি, এত সমস্যা হচ্ছে কেন? এর আগে তো কখনো হয়নি, আমি তো এদের বাড়ি থাকছি, কিন্তু এর আগে তো আমি তো কখনো দেখিনি এমন ভাবে। তো তখন সোহান বলল, আচ্ছা আমরা তো শুনলাম গ্রিলগুলো কেউ টানতেছে, আর এত জোরে শব্দ হচ্ছে গ্রিলের শব্দ, কিন্তু আমার মা বলল কেউ চিৎকার করতেছে, এটা কিভাবে হলো? আমি বিষয়টা তখন মার্ক করিনি, কিন্তু সোহান বলার পর আমারও বিষয়টা মাথার মধ্যে এসলো যে কিভাবে এটা সম্ভব। তো এরপর পরদিন সকালে সোহানের মার সাথে সবগুলো শেয়ার করার পর সোহানের মা বললো, তাহলে এর জন্য এই ঘটনাটা ঘটছে, তো তোরা চল আমার সাথে। তা আমরা বললাম কোথায়? সে বললো চল আমার সাথে। তো কথা না বাড়িয়ে তার সাথে বের হলাম। বের হয়ে আমাদের গ্রাম থেকে পাশের একটি গ্রামের নাম আলাইপুর, সেখানে নিয়ে যাওয়ার পর সেখানে একজন বয়স্ক মহিলা, সে আর কি জিন সাধন করে বা কালী সাধন বলে একে, যতগুলো জিন আছে সেইগুলো চালায়। তো তার কাছে যাওয়ার পরে সব ঘটনা খুলে বলার পর সে বলল সে একটু আসনে যাবে, আসনে যাওয়ার পর সবকিছু বলবে। তো সে ফ্রেশ হয়ে সে একটি আসনে যায়। আসনে যেয়ে আসন থেকে আসার পরে আমাদের কি সবকিছু খুলে বলে। সে বলল যে আমরা যখন ওই গাছে উঠছিলাম, উঠার পর ওই জিনটি ওইখানে ছিল, সে ওইখানে প্রতিনিয়ত থাকে, আর আমরা যাওয়ার পর সে আমাদের ক্ষতি করতে চাইছিল, কিন্তু আমাদের কাছে লোহার দা থাকার কারণে সে আমাদের দিকে এগোতে পারেনি। তো আমরা যখন তার উপর আক্রমণ করছি, সে আক্রমণের বদলা নেওয়ার জন্য ঘরের কাছে যাই, এবং সে ঘরের ভিতর ঢুকতে না পারাই সে এই অত্যাচারগুলো করে। তারপর তিনি আমাদেরকে 2টা তাবিজ দেন আর বললেন এরপর কোনো সমস্যা হবে না, আর রাত্রে একটু সাবধানে বেড়াইতে। পরে আর আমাদের কোনো সমস্যা হয়নি। ভাবলাম মনে হয় ঘটনাটা এখানেই শেষ, কিন্তু এর কিছুদিন পরে আমি যাই একটা চাকরির উদ্দেশ্যে ঢাকাতে চাকরি করার অবস্থায় আমি একদিন বাসায় আসি। বাসায় আসার পরে আমার মা বলে যে আমার বোনের নাকি
জিনে ধরছে। আমি বললাম কিভাবে আর কবে? সে বলল এই তো কিছুদিন আগে। তাই আমি বললাম আমাকে জানাওনি কেন? সে বলল তোকে জানাইনি, তুই টেনশন করবি এজন্য। তো আমি মাকে বললাম তো এখন কি করতেছ? কয়ে আসে যাই কিছু করতে পারি না। তো তখন ওই রাতে একজন হুজুরকে নিয়ে আসে আমাদের বাসায়। নিয়ে আসার পর হুজুর তাকে তার মধ্যে হাজির করাই। এবার বোনকে জিজ্ঞেস করে যে তোমার সাথে কিভাবে এই ঘটনাটা ঘটলো? তখন আমার বোনের শরীরে থাকা জিনটি উত্তর দিল যে আমরা নাকি তার অনেক ক্ষতি করছি। তো হুজুর বলল কি ক্ষতি করছে? তো বলল এর ভাই একদিন আমার উপর আক্রমণ করেছিল, সেই বদলা নেওয়ার জন্য আমি এর বোনের গাড়ি আসছি। তখন বলল তা তুই এখন চলে যাবি, না হলে কিন্তু তোকে আটকে রাখবো। তখন বললো আমাকে আটকে রাখলে কোনো অসুবিধা নাই, আমরা একসাথে 40 জন আছি, কয়জনকে আটকাবি? তো তখন বললো তোর কি চাস? বললো কিছুই চাই না, এমনিতেই এর কাছে থাকবো আর এর ক্ষতি করব। তখন হুজুর জিনটিকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। এরপর আরেকজন বড় হুজুরের কাছে যাই আমরা। যাওয়ার পরে আমার বোনকে অনেক ধরনের তাবিজ দেয়। দেওয়ার কিছুদিন পর আমার বোন সুস্থ হয়ে যায়। সুস্থ হয়ে যাওয়ার পরে ওকে আমরা বিয়ে দিয়ে দিই। বিয়ে দেওয়ার 2-1 বছর খুব ভালোই যাচ্ছিল। আবার এই 22 সালে এসে নতুন করে ঘটনাটি শুরু হয়। ঘটনাটি এমনভাবে শুরু হয় যা আমার বোনের শ্বশুরবাড়ির লোকজনের বিষয়টা জেনে যায়। আমার বোনের একটা ছেলে হয়েছে, ছেলেটা কারোর কোলে যেতে চায় না। তো সবাই ভাবে এটা স্বাভাবিক, হয়তো যাইতে চায় না, চিনে না, হয়তো অপরিচিত, পরে বড় হলে ঠিক হয়ে যাবে। পরে আস্তে আস্তে এটা অস্বাভাবিক হয়ে যায়। আমার বোনের ছেলের বয়স যখন 6 মাস, তখন তাও যেতে চায় না কারোর কোলে। তো এইভাবেই আরো 2 মাস কেটে যায়। কেটে যাওয়ার পর এক হুজুরের কাছে নিয়ে আসে। হুজুরের কাছে নিয়ে আসার পরে হুজুর বলে যে ওর ঘাড়ে যে জিনটা আছে, এই জিনটা প্রতিনিয়ত ওর পা থেকে রক্ত শুষে খায়, এবং ও যখন ওর মার দুধ খায় তখন এই বিষটা আর আমার ওই ভাগনার চলে যায়, মুখে চলে যায়। যাওয়ার পরে আস্তে আস্তে বিষে আক্রান্ত হয়ে যাচ্ছে আমার ভাগনার পুরো শরীর। এই জন্য সে কাউকে দেখতে পারে না, সহ্য করতে পারে না, শুধু মায়ের কাছে থাকে। তো এর কিছুদিন পর আস্তে আস্তে আমার বোনটা খুব শরীর ক্লান্ত বা রক্ত শূন্যতা এমন অবস্থা হয়ে যায়। তারপর ভারত থেকে একটা হুজুর আসে। এই হুজুরের সাহায্য নিয়ে আমরা সব ঘটনা খুলে বলার পরে এই হুজুর একটা দোয়া দিয়ে যায়। দোয়া দেওয়ার পর ইনশাল্লাহ এখন আর কোনো সমস্যা নেই, এখন সবাই সুস্থ, আমার বোনও সুস্থ, আমার ভাগ্না এখন সবার কোলে যায়। আসল ভাই, এই ছিল আমার ঘটনাটা। ভালো লাগলে প্লে করে শোয়াবেন। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনি সবসময় ভালোর দলেই থাকেন জানি। এটি আমার পাঠানো প্রথম ঘটনা। আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। আমার নাম রূপা। আমি আমার এক আন্টির বোনের সাথে, দুঃসম্পর্কের আন্টি, তার বোনের ছোট বোনের সাথে ঘটনা ঘটেছিল, আমি সেটি শেয়ার করবো। তো আমি হালকা একটু অসুস্থ, যার কারণে আমি স্টুডিওতে এসে গল্পটি শেয়ার করতে পারছি না। গল্পটি আমার আন্টির থেকেই শোনা। তো আমি ঘটনাটি এখন বলবো, বেশি কথা না বাড়িয়ে। ঘটনাটি অনেক বছর আগের ঘটনা, যখন আমার আন্টি
নতুন বউ ছিলেন। তার ছোট বোনটি তাদের বাসায় থাকতো, তার বাবা মা মারা গিয়েছিল। যেহেতু অনেক আগেকার ঘটনা, আগের দিনে কূপ ছিল, সেখান থেকে মানুষ পানি খেত, পানি তুলে খেত। তখন তেমন টিউবওয়েল একটা ছিল না, সবার বাসায় ছিল না। তো গ্রাম অঞ্চলে সবাই কূপ থেকে পানি খেত। তো আমার আন্টির সেই শ্বশুর বাড়িতে কূপ ছিল, তো শ্বশুর বাড়িতে সেখানেই আমার আন্টি আর তার ছোট বোন সেখানেই থাকতো। তো তার ছোট বোন স্কুলে পড়াশোনা করতো, বেশি একটা বয়স ছিল না, 16-17 বয়স হয়তো হবে। তো আমার আন্টির বোনটি সেখানে থাকতো। তো থাকতে থাকতে তাদের যেখানে তাদের কূপ ছিল, একটা বাড়ির পিছনে কূপ ছিল যেখান থেকে সবাই পানি খেত। তো কিছু বছর পরে সেই কূপ থেকে আর কেউ পানি খায় না, তখন টিউবওয়েল থেকে সবাই পানি খায়, সবার ঘরে ঘরে, মানে তখন একটু আধুনিকতা চলে আসে। তো আমার সেই আন্টির বোনটিও বড় হয়ে যায়। তো তিনি হঠাৎ একদিন স্বপ্নে দেখে যে তার কাছে একজন ছেলে লোক, পুরুষ লোক যাই হোক, এসে বলতেছে যে তোমাকে আমি একটা হাড়ি দিব, হাড়ি অথবা কলসি, সেখানে অনেক ঘন থাকবে, অনেক স্বর্ণ থাকবে, তুমি কি সেটা নিতে চাও? তো আমার আন্টির ছোট বোন উনি বলেছে যে এটা আমি কোথায় পাবো, কিভাবে পাবো? তো বলে যে তুমি কূপের কাছে আসবে, আমি তোমাকে এটা দিব। তখন উনি রাজি হয় নাই, উনি বলেছেন না, আমি এটা নিব না, আমার দরকার নাই। তো যাই হোক, সেদিন স্বপ্নটা ভেঙে যায়। উনি স্বপ্ন ভেবেই ওটা উড়িয়ে দেয়, ওর বেশি একটা গুরুত্ব দেন না। তারপর কিছুদিন পর আবার হঠাৎ তিনি এক স্বপ্ন দেখে, তাকে সেই সেম লোকটি এসে বলতেছে যে আপনাকে আমি একটা জিনিস দিব, আপনি কি এটা নেবেন? তো উনি বলে যে কিভাবে পেতে পারি আমি এটা? তখন বলে যে আপনাকে কূপের কাছে আসতে হবে, আমি কূপের কাছে অপেক্ষা করব। তখন আমার ওই আন্টির বোন বলেছে যে আন্টির বোন স্বপ্নের মধ্যে বলেছেন যে আমি যেতে পারবো না, আমি এই জিনিসটা নিব না। তো সেদিনও গেল। তারপর উনি এভাবেই দিন যায়, হেসে খেলে দিন যায়, উনিও বড় হতে থাকে। তো ওনার হঠাৎ একদিন আবার ওনার স্বপ্নে সেই লোকটা এসে বলে যে তোমার জন্য আমি এটা নিয়ে অপেক্ষা করছি, তুমি আসো এখানে, তোমার জন্য অনেক গহনা, অনেক স্বর্ণ আছে। তোমার ওই আন্টিকে এইসব দেখায়, স্বর্ণ গহনা স্বপ্নের মধ্যে। তখন আমার আন্টির বোন, তো ওই আন্টির বোন ছোট বোনটাকে দেখানোর পরে ওই আন্টির ছোট বোনটি লোভে পড়ে যায়। লোভে পড়ে বলে যে আমি এটা কিভাবে পাবো, কখন যেতে হবে আমাকে? তখন বলে মাঝরাতে তুমি কূপের কাছে আসবে। তো যাই হোক, উনি পরের দিন সকালে উঠে কূপের কাছে যান, গিয়ে দেখেন আসলে তেমন কিছুই নাই, ওখানে কেউ নাই, শুধুমাত্র একটা কূপ, নোংরা, যাই হোক ময়লা আবর্জনা জমে গেছে পানিতে। তো উনি চলে আসে। ওখান থেকে আসার পরে এটা নিয়ে অনেক টেনশনে থাকে যে এরকম কিছু কি আসলেই আছে, যদি কিছু থেকে থাকে তাহলে আমি অনেক বড় লোক হয়ে যাব, এইসব কিছু পেয়ে আমার গহনা থাকবে, আমার এরকম একটা লোভে পড়ে যায়। তো উনি টেনশনে ছিল মোটামুটি। তো টেনশনে কি করবে, সারাদিন পরে সন্ধ্যাবেলা এসে আমার আন্টি, মানে ওনার বড় বোন, আমার আন্টি ওনাকে বলে যে বড় আপু, আমি স্বপ্নে কিছুদিন থেকে এরকম একটা স্বপ্ন দেখি, একটা স্বপ্ন বারবার দেখি, এরকম, এটা কি আসলে সত্যি? তখন আমার আন্টিটি ওনাকে বলেছেন যে এটা বিশ্বাস করো না, এটা সত্যি না, এটা ধোঁকা, এটা শয়তানের ধোঁকা হইতে পারে, তুমি এসব ভুলে যাও। উনি যদি স্বপ্নে আসে তাহলে ওনাকে নিষেধ করে দেবে যে আমি এরকম কিছু নিব না। তো আমার আন্টি ছোট বোনটি বলে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তাই করব, এসব নিব না। তো তারপর সেদিন রাতে উনি ঘুমাতে চান, ওই দিন রাতেও কিছু দেখেন নাই স্বপ্নে। কিছুদিন পরে তো আমার আন্টি তার ছোট বোনকে জিজ্ঞাসা করেছিল তারপর থেকে কি আর সেই স্বপ্নটা দেখে? তো আমার আন্টি ছোট বোনটি বলেছে আমি স্বপ্নটি আর দেখি না। তো কিছুদিন পরে আবার সেই স্বপ্নটি দেখেছে। দেখার পরে আমার আন্টিকে এসে বলেছেন যে বড় আপু, আমি স্বপ্নটি আবার দেখেছি। তখন আন্টি বলে যে আচ্ছা দেখেছো, তুমি এক কাজ করো, তোমার একা ঘুমাতে হবে না, তুমি আমাদের সাথে ঘুমাবে। তো বলেছে আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের সাথে ঘুমাবো। তো যাই হোক, আন্টির সাথে ঘুমিয়েছিল সেদিন। তো সেদিনও স্বপ্নে একই স্বপ্ন দেখেছে, সেই লোকটি এসে তাকে লোভ দেখাচ্ছে ওই স্বর্ণ গহনার। উনি লোভে পড়ে যান। উনি তখন স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করেন আমি এটা কিভাবে পাবো? তখন ওই লোকটি বলে তোমাকে মাঝরাতে কূপের কাছে আসতে হবে, তাহলে তুমি এটি পাবে। তখন উনি রাজি হন যে আচ্ছা ঠিক আছে, আমি মাঝরাতে যাবো।
তারপরে তার ঘুম ভেঙে যায়, তো সেদিন রাতে আর তার ঘুম হয় না। পরের দিন রাতে আমার সবাই ঘুমিয়েছিল। আমার আন্টি বলতে ঘুমিয়েছিল তখন মাঝরাতও না, আবার বেশি রাতও হয় নাই। সবাই একটা চিৎকার শোনে, তো চিৎকার শুনে আন্টি, বাসার আরো সবাই তাকে খুঁজতে শুরু করে। চিৎকারটা শুনে তারা বুঝতে পারে যে এটি তার ছোট বোনের। আন্টি সহ সবাই খুঁজতে শুরু করে বাসার মধ্যে, তাকে বাড়ির মধ্যে, ঘরের মধ্যে, যেখানে মানে বাসার মধ্যে যে জায়গা আছে সবখানে খুঁজেছে, তাকে পাই নাই। তারপর খুঁজতে খুঁজতে সে কূপের কাছে যায়, বাড়ির পিছনে কূপের কাছে যাওয়ার পরে তাকে অজ্ঞান অবস্থায় পাই। অজ্ঞান অবস্থায় তাকে বাসার মধ্যে নিয়ে আসা হয়। তো বাড়ির মধ্যে যখন তাকে নিয়ে আসে তখন তার জ্ঞান ফিরে না। পরের দিন সকালে তার জ্ঞান ফিরে, ডাক্তার নিয়ে আসে। ডাক্তার তার কোনো রোগ ধরতে পারে না। তারপর তার জ্ঞান ফেরার পরে সে অস্বাভাবিক আচরণ করছিল, পাগলের মতো, যা স্বাভাবিক ছিল না। উল্টাপাল্টা বকছিল, তারপর গালি দিচ্ছিল সবাইকে, তার কাছে কাউকে যেতে দিচ্ছিল না, হাত পা ছোটাছুটি করছিল, চুল ছিঁড়ছিল। তো এইসব দেখে তাকে কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। সে কবিরাজ বলে যে চিকিৎসা আমি জানি না, আমি করতে পারবো না, আসলে এটা কি। সেই মানে মূল রোগটা ধরতে পারছিল না কেউ। তো এরকম করে অনেক বড় বড় হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়, কেউ তাকে ঠিক করতে পারেনি। সবাই বলেছে আসল মূল রোগটা আমরা ধরতে পারছি না, তাই আমরা চিকিৎসা করতে পারবো না। তারপর তাকে একটা বড় কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। সেই কবিরাজ বলেন যে তার কি অতীতের কোনো ঘটনা আছে। তো তখন আমার ওই আন্টি বলেছেন যে হ্যাঁ, তাকে এরকম স্বপ্ন দেখাতো, তারপর থেকে এমন হয়ে গেছে। সেদিন সে আমার সাথে স্বপ্নটি শেয়ার করেছিল। তারপরে কি হয়েছে, হয়তো সে কূপের কাছে গিয়েছিল নাকি, এরকম স্বপ্ন দেখে হয়তো ওইগুলো লোভে পড়ে নিতে গেছে, তখন হয়তো এমন কিছু হয়েছে। তো তারপর ওই কবিরাজটি বলে যে হ্যাঁ, এটাই এমন কিছুই হয়েছে। তাকে ডেকে নিয়ে গেছে, ডেকে নিয়ে যাওয়ার পরে তাকে মেরে ফেলতে চেয়েছে, আসলে মেরে ফেলতে পারে নাই, তার জন্য তাকে পাগল বানিয়ে দিয়ে গেছে। তো এই ছিল আমার ঘটনা। তার চিকিৎসা করেছে তাকে, তো সুস্থ হন নাই। এটাও যেহেতু অনেক বছর আগের ঘটনা ছিল, এখন সে অনেকটাই বৃদ্ধ হয়ে গেছে, তার বয়স অনেক বেড়ে গেছে। তো এখনো তিনি পাগল আছেন। আমার আন্টির বাসাতেই তিনি থাকেন, আমরা মাঝে মাঝে যাই, তাকে দেখি। তো ঘটনাটি একদম সত্য। যদি ভালো লাগে সবাইকে শোনাবেন। আমার আশা করছি আমার ঘটনাটি ভালো লাগবে সবার। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আন্টির, তার জন্য, আমার জন্য, সবার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। তাই জিজ্ঞাসা করলাম না কেমন আছেন। ঘটনায় যাওয়ার আগে আমি বাসার বর্ণনা দিয়ে নেই, তাহলে বুঝতে অসুবিধা হবে না। ঘটনাটি, আমার বাসা হচ্ছে ঢাকা জেলার ধামরাই থানার গাঙ্গুটিয়া ইউনিয়নের দক্ষিণ হাতকুড়া গ্রামে। তো আমার নাম মোহাম্মদ হানিফ, আমার নাম। আর আমার ঘটনাটি আমার নানুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আমার নানা যেভাবে আমাকে বলেছে আমি সেভাবে বলার চেষ্টা করেছি। তো আমার বাসার বর্ণনা আছে হাইওয়ে থেকে আমাদের বাসা সময় লাগে 10 মিনিট সময়। হাইওয়ে পাশে আমাদের বাসা। তো আমার নানা একদিন আমাদের বাসায় আসে। তো আমার নানা কিছুদিন আগে, সেপ্টেম্বর মাসের 1 তারিখেই হবে এরকম। তো আমার নানা যখন আমাদের বাসায় আসে, তো ভাই আমার নানা আপন নানা না হলেও আমার আপন নানার মতোই, আমার চাচাতো ভাইয়ের নানা, আমারও নানা লাগে। তো ঘটনায়
চলে যাই। আমার নানা যেভাবে বলেছেন আমি সেভাবেই বলার চেষ্টা করেছি। ঘটনাটি আজ থেকে ভাই 40 থেকে 50 বছর আগে। তখন আমার নানা সবে মাত্র আমার নানিকে বিয়ে করেছেন। বিয়ের কিছু মাস কেটে যাওয়ার পর কোনো সমস্যা হয় নাই। এরপর একদিন আমার নানার এই গ্রাম থেকে ধান কাটার জন্য আমার নানাকে বলার জন্য আসে যে ধান কেটে দিতে হবে, মানে গৃহস্থের বাসায় থেকে কাজ করতে হবে। তো আমার নানা যেভাবে সেই কাজ, তো তাকে কথা দিচ্ছে যে আচ্ছা ঠিক আছে আমি যাবো, সমস্যা নাই, কথা দিয়েছে যে যাবো, সমস্যা নাই ধান কাটার জন্য। তো তো ধান কাটার সিজনে আমার নানা যখন তাকে কথা দিয়েছে, তো সেখানে আমার নানার বন্ধু, তারপরে আমার নানার বন্ধু যারা ছিলেন তাদেরও বলেছে যে ধান কাটার জন্য। তো আমার নানার বন্ধু বলছে ঠিক আছে তাহলে যাব। আমার নানার বন্ধুরা ছিলেন 2 জন গেছিলেন আর আমার নানা গেছিলেন 3 জন। এরপর গৃহস্থের বাসায় যাওয়ার সময় কোনো সমস্যা হলো না। তো নানাকে বুঝিয়ে দিয়ে গেলেন গৃহস্থের বাসায় গিয়ে একদিন কাজ করার পর এরপর সে ঘটনাটি ঘটে। তো ভাই গৃহস্থের বাসায় যে ক্ষেত যে থাকে, ক্ষেতের পাশে একটি ছাউনির মতো আর কি ঘরের মতো করে রাখা হয়, যাতে কাজটা শেষ করে খাওয়া দাওয়া এখানে করা যায়, এরকম একটু রেস্ট নেওয়ার মতো আর কি একটা ছাউনি বানানো হয়ে থাকে। তো গ্রামে যারা থাকে তারা মোটামুটি চিনবে, যারা বলতে পারবে ওরকম ভাবে থাকে। তো আজ থেকে 40 থেকে 50 বছর আগে তো জানেনি ভাই তখন কিরকম একটাই। তো সবাই খেতে বসছিলেন, কাজটা শেষ করে খেতে বসছিলেন। তো খাওয়া দাওয়া শেষ করে যখন কাজটা সম্পূর্ণ শেষ করার পর আমার নানা এখানে কাজ শেষ করার পরে আমার নানা আবার একটু করলেন, সন্ধ্যার পরে আর কি ওখানে ছিলেন সবাই মিলে। তো সন্ধ্যার পরে সবকিছু ঠিকঠাক আছে কিনা এই জন্য দেখার জন্য গেলেন। ওই যেখানে ধান কেটে রাখা হয়েছিল ওই জায়গায় গেলেন। তো আমার নানার একাই গেলেন। তখন আমার নানার বন্ধু বললো যে কই যাস, বললো আসি একটু, এই বলে যেখানে ধান কেটে রাখা হয়েছিল ওইদিকে দেখার জন্য সবকিছু ঠিকঠাক আছে কিনা। আবার দেখলেন যে আমার নানা একটু ঝড়ের মতো একটু রাত, তখন সন্ধ্যা নেমে গেছে, ঝড়ের মতো এইদিকে আমার নানা খেয়াল করলেন যে একটি কালো অবয়ব ওইখানে আর কি নানাদেরকে ইশারার মাধ্যমে ডাকছে। তখন ভাবলেন যে কে হতে পারে, ওখানে হয়তো ওইখানকার কে পোলাপানি হবে, ছোট পোলাপান আছে, এরকম ভাবে কেউ দুষ্টুমি করতেছে মনে হয়। তো কয়েকবার ডাকার পর বললো যে কে। তো ওইখান থেকে কোনো সাউন্ড আসতেছে না। ভাবলেন হতে পারে কেউ ওইখানকার কেউ হবে। এরপর ছোট যখন পোলাপান ওখানে থাকছিল, ভাবলেন যে ওখানে কেউ হবে, এই ডাকছে কি ওখানে ওখান থেকে কোনো সাউন্ড আসতেছে না। তো ভাই যখনই ভাবলো যে না এটা কোনো মনে হয় ছোট্ট পোলাপান হলে তো কিছু ওইখান থেকে মুভমেন্ট করবে, নড়াচড়া করবে, চলে যাবে, ওখান থেকে আমরা করছে না। এরপর রাসেল ভাই যখন ফিরে আসবি মানে দিকে, মানে যখন ওই যে আমার নানা বন্ধু যেখানে মানে ছিলেন, নানার বন্ধুদের পাশে আসবে, তখন পিছনের দিকে একবার তাকানোর জন্য বললো যে ভাবলো যে তাকাবে কিনা আছে নাকি এখনো। তখন পিছনের দিকে একটু তাকাইছে, এরপর দেখে কোনো কিছুই নেই, ওখানে কোনো কিছুই নেই। তারপর ভাবলো যে কই গেল, ভালো ছোট পোলা মানে মনে হয়। এরপর যখন আবার সামনের দিকে বন্ধুর মানে আমার বন্ধুরা যেখানে কাজ করতেন ওইখানে চলে গেছেন, মানে যাইতেছে। এরপর পিছন থেকে বললো, আমার নানার নাম ধরে ডাক দিলেন, নানার নামটা আমি বলতেছি না। তো বললো যে আমাকে চিনতে পারছিস না? ও ভাই এখানে একটা কথা বলে রাখি, আমার নানার সাথে জিন্না পুরী থাকতেন, এখনো আসে মাঝে মাঝে। তো আমার নানা পুরীটার সাথে ভাই রাতে একাই থাকতেন একটা রুমে, তখন বিয়ের আগে। তো একাই থাকতেন, পুরীর সাথেই থাকতেন। তো তার আগে ওই ঘটনা পরে বলবো, আগে বলি এই ঘটনা পুলিশ থাকতেন, ওই ঘটনার পরে একদিন শেয়ার করবো। তো আমার নানাকে বললো যে কই যাস,
মানে আমাকে চিনতে পারছিস না? আমার সাথে এতদিন থাকছিস, আমার সাথে এই কতদিন থাকছিস, এইভাবে পিছনে থেকে পরে ভাবলো আমার নানা যে না আর তো কেউ না, ওইটা পুরি হবে। তখন পুরি যখন আসলেন, তখন পিছনের দিকে তাকালেন, দেখলেন পুরি। তো বললেন যে তুই এখন এখানে আসছিস কিসের জন্য? পুরীকে বলে। পুরি আবার উত্তর দিলেন যে আমার সাথে দেখা করিস না কেন? পুরি উত্তর দিলেন যে আমার সাথে দেখা করিস না কেন? আমার নানাকে বললেন। আমার নানা বললেন যে আমি তো দেখা করবো কিভাবে, আমি তো বিয়ে করেছি, এখন আগের মতো তো দেখা করতে পারি না। তো পুরিটা বললো যে বিয়ে করছিস তাতে কি হয়েছে? আমি তো আগেই বলেছি, শর্ত দিয়েছিলাম তোকে যে বিয়ের পরে অন্তত মাসে অন্তত আমাকে 4-5 বার আমাকে করতে থাকতে হবে, মানে আমাকে দেখা করতে হবে আমার সাথে। তো এইভাবে কি যখন পরীক্ষার সাথে আমার নানার কথা হয়, এরপর আমার নানু বললো যে চোখটা বন্ধ কর। আমার নানা বললো কেন আমি চোখ বন্ধ করবো কেন? তো পরীটা বললো চোখটা বন্ধ কর, কোনো ক্ষতি হবে না, তোর কোনো ক্ষতি হবে না, তুই চোখটি বন্ধ কর। তো আমার নানু ওইভাবে আমার নানু চোখ বন্ধ করলেন। এরপরে আমার নানার হাতে যখন আমার নানার হাত যখন ধরলেন, পরীটা যখন ধরলেন, তখন দেখতে পেলেন এত ঠান্ডা এবং এত ঠান্ডা স্রোত, মানে খুব ঠান্ডা একদম। এরপর আমার নানাকে বললো যে বাচ্চা, এবার আমার নানার হাতে দেখতে পেলেন যে অনেক ফল। এই মানে হাতে ফল দেওয়ার জন্য হাতে 2-3টা ফল দিয়েছে, আর নিচে একটা ফল রেখে দিয়ে হয়েছে যাতে ওইটা খাওয়ার পরে নিচে থেকে খেতে পারে আমার নানু। তো আমার নানাকে বললো কি সেই ফলটা খেয়ে নে। পুরিটা বললো, আমার নানা খেতে চাইছিলেন না, যে ফলটা খাবো কেন, বলছে না খাবো না। পুরিটা বললো যে না খেয়ে নে, কোনো সমস্যা হবে না, তোকে দিচ্ছি, তুই ফলটা খেয়ে নে। কিছুক্ষণ কথা বলার পরে কোনো খাইতে চাইছিলেন না আমার নানা বললেন যে না ফলটা খাবো না। তারপরে বললো যে অনেক জোরাজোরি করার পরে বললো আচ্ছা ঠিক আছে খাচ্ছি। পরে মানে মুখে দেওয়ার সাথে সাথে অনেক এরকম ফল আমার নানা কখনোই খায়নি, এতটা মজা, মানে সুস্বাদু, মানে এতটাই মজা যে আমার নানা এর আগে কখনো এই ফলটি মানে খায়নি। এরপরে কিছুক্ষণ কথা বলার পর অনেক ফল মানে খেলেন আমার নানা পরিটার কাছ থেকে। এরপর আমার নানা যে বন্ধু আছে তারা খুঁজতে বের হয়েছে যে কোথায় গেল, তাকে খোঁজার জন্য। তো লাইট মেরে তখন আমার নানাকে খুঁজতে আসছিলেন, এমন সময় দেখতে পেলেন যে টের পেলেন পরিটা যে কেউ আসতেছে। তখন আমার নানা বললো যে আচ্ছা তুমি এখন চলে যাও, আমি তোমার সাথে দেখা করবো পরে, কিন্তু আপাতত এখন আর কি দেখা করবো না। তো পরীটা বললো আচ্ছা ঠিক আছে যাবো, কিন্তু আর কবে দেখা হবে? বললো আচ্ছা ঠিক আছে আমি তোমাকে দেখা করবো, খুব শীঘ্রই দেখা হবে। এরপরে কোনো মানে ওইখান থেকে দুজনের কথা বলার পরে ওখান থেকে পরীটা চলে গেল আর কি, চলে গেলেন। এরপর ফল খাওয়া শেষ, ফলকে তারপর আমার নানার বন্ধু হাতে লাইট নিয়ে আমার নানাকে খুঁজতে বের হলেন। খুঁজতে দেখতে পেলেন যে আমার নানু ওই বাজারের পাশেই ওইখানেই। আমার নানা বললো যে আমার নানাকে বললো আমার নানার বন্ধু যে তুই এখানে কি করিস? আমার নানা বললো যে না এমনি দেখার জন্য আসছিলাম, সবকিছু ঠিকঠাক আছে কিনা, ধান কেটে রাখা হয়েছে, যদি কোনো পোলাবান বা কোনো ছেলে মানে কোনো কেউ যদি নিয়ে যায়, ধান কেটে রাখা হয়েছিল, যদি কেউ রেখে নিয়ে যায় ওখান থেকে। তো ভাবলো আচ্ছা ঠিক আছে চল বাসায় মানে গৃহস্থের বাসায় যেতে বলছে। সবকিছু ঠিক করে একসাথে রাতের খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। তো ঘটনাটা কারোর সাথে শেয়ার করে নাই আমার নানা কারোর সাথে শেয়ার করে নাই, ওই যে আমার নানার বন্ধুদের সাথে কোনো শেয়ার করে নাই যে আমার সাথে এই ঘটনা ঘটছে। তো কিছুদিন কেটে যাওয়ার পর সবকিছু ঠিকঠাক, মানে গৃহস্থের বাসায় সবকিছু ধান টান মারাই করে সবকিছু ধান মানে ঝেড়ে ঝুড়ে এখন তো মেশিন অনেক হয়েছে, মানে ওই সময় তো মেশিন ছিল না। তো সবকিছু ধান টান মারাই দিয়ে তারপর আপনার গৃহস্থের বাসায় সবকিছু দিয়ে বাসায় চলে আসে। আমার নানা বাসায় চলে আসার পর কিছুদিন ভালোই যায়। তারপরে আমার নানুকে বলে, আমার নানা বলে যে আমার সাথে যে এখনো পড়ে আসে, কথা হয় মাঝে মাঝে। তখন আমার নানু বলে যে এখনো পুরীটা কেন আসে, এইভাবে বললো আমার নানুকে।
এমন বলে যে না অনেকদিন সাথে মানে পরিটার সাথে আমার নানার সম্পর্ক এখনো কিন্তু থাকে এরকম ভাবেই, মাঝে মাঝে আসে মাঝে মাঝে থাকে। তখন আমার আমার নানু বললো যে পরিটা কিন্তু এখনো কিসের জন্য আসলো। তখন বললো যে না পরিটার সাথে নানার যেহেতু অনেক দিনের সম্পর্ক ছিল এজন্য নানা বললো আচ্ছা ঠিক আছে ভালো। তো কিছুদিন কেটে যাওয়ার পর আমার নানার বন্ধু একদিন বন্ধুর সাথে দেখা হয়, আমার নানার বন্ধুর সাথে দেখা হয়। তো নানার বন্ধু একদিন বললো যে বন্ধু অনেকদিন ধরে তো মাছ ধরতে যাই না, তো বললো যে কবে মাছ ধরতে কবে যাবি। তো আমার বন্ধু বললো যে তখন একটা কথা বলে রাখি ভাই, আমার নানার তখন হইলো হচ্ছে যে মাছ ধরার প্রতি এই ছিল, মাছ ধরার প্রতি আমার নানার একটা নেশা ছিল, নেশার মধ্যে বলতে পারেন যে নেশা ছিল। তো তখন হচ্ছে আমার নানাকে বললো ঠিক আছে তাহলে কবে যাবি, আমার নানা বললো। তো আমার নানা বললো যে ওকে ঠিক আছে তাহলে রাত্রে গেলে ভালো হয়, রাত্রে যাবে। তো ডান পিঠে থাকার কারণে তখন আমার নানা রাজি হলেন যে যাবে, রাতেই যাবে। তো যে কথা সেই মানে কাজ, সেই কথা ধরি। তো আমার নানা বললো যে কোথায় যাবি, মানে কোন ক্ষেত্রে যাবি না কোনো পুকুরে যাবি। তখন বললো যে একটা পুকুর হবে, পুকুর হচ্ছে যে একটা ওই কাঠবাগানের মতো, কাঠবাগানের ভিতরে যেতে হবে। কাঠবাগানের ওই পাশেই আছে আমার নানা যে বললো মানে কাঠবাগানের ওই জায়গায় বলে শুনেছি নানার কাছ থেকে, কাঠবাগানের পাশেই একটা পুকুরের মতো ওইখানে মাছ ধরতে যাবে। তো আমার নানা রাজি হয়ে গেলেন। তো বললেন যে কটার দিকে যাবি, বললো রাতে। তখন ও ভাই এখানে কথা বলে তখন তোর ঘড়ি ছিল না, তখন বললো যে আচ্ছা ঠিক আছে মানে ঘড়ি আমার নানার হাতে ঘড়ি ছিল না, হাতে কোনো কয়েকজনের হাতে। তো খেয়ে দিয়ে আমার নানায় খেয়ে দিয়ে তারপরে ওই আমার নানার বন্ধুর সাথে একসাথে হচ্ছে ইয়ের জন্য ডেকে তারপরে একসাথে যায় মানে টেটা নিয়ে মাছ ধরতে যাওয়ার জন্য রওনা হলেন। তো বললেন যে এখন যে যাবি কোন মানে কার ইয়ে যাবি, কাঠবাগান তো ওখানে দুইটা ছিল, কোনখানে যাবি। তখন আমার নানার বন্ধুকে বললো, নানার বন্ধু বললো কি যে সোলেমান কাকার কাঠবাগানের ভিতরে দিয়ে ওই পাশের পুকুরে যাব। ওখান থেকে আমার নানার বাসায় থেকে সময় লাগে ওই জায়গায় যেতে 20 মিনিটের সময়। আমার নানার বাসা থেকে ওই বাগানে যেতে সময় লাগে 20 মিনিট সময়। তো নানার দুই বন্ধু মিলে যাচ্ছিলেন টেটা নিয়ে মাছ ধরতে। তো যাওয়ার সময় কোনো সমস্যা হয় নাই, দেখলেন মানে কোনো সমস্যা হয় নাই, ঠিকঠাক মতো ভালোই মাছ মারছিলেন। আমার নানার বন্ধু সবাই মিলে মানে দুইজনই ছিলেন, আমার নানার বন্ধু আর নানা দুইজনই ছিলেন, ঠিকঠাক মতো মাছ নিয়ে মানে মাছ ধরছিলেন টাকা দিয়ে। ভালো একদম কই টাকি তারপরে জিওল এরকম বাইম তো না বাইম আছে এই জায়গায়, সবই ধরনের মাছ আছে। তো ভালো মতো এই মাছ মারতেছিলেন। তো আমার নানা যে দেখলেন যে ব্যাগের মানে ভিতরে পড়তেছেন, বাজারের একটা ব্যাগ ছিল নানার কাছে, নানার বন্ধুর কাছে একটা বাজারের ব্যাগ ছিল, দুজনের কাছে দুটা বই ব্যাগ ছিল। ঠিকঠাক মতো মাছ মারতেছেন আর ব্যাগের ভিতরে মাছ ভরছেন, যতটুকু মাছ পাওয়ার কথা তার সেই দ্বিগুণ মাছ পাইতেছেন। তো খুশিতে আমার নানা একদম মানে আত্মহারা, অনেক মাছ পাইতেছেন। তো আমার নানা দেখতে পেলেন যে এত মাছ মারতেছেন, তো মানে ব্যাগটা তো ওজন হচ্ছে না, ব্যাগটা ওজন হওয়ার কথা। তো টর্চ লাইট যখন মারতে যখন দেখলেন ব্যাগের ভিতরে, ভাই বিশ্বাস করবেন না ভাই একটি মাছও নেই। আমার নানা তো দেখি একদমই অবাক যে মাছ কোথায় গেল, এতটি মাছ মারলাম, এখন এই মাছ কোথায় গেল। মাছটি যদি এখানে থাকে তাহলে এখানে থাকবে, এখান থেকে তো কোথাও হওয়ার কোনো চান্স নাই এভাবে বললো। এভাবে যখন দেখলো একটি মাছও পাচ্ছে না, আবার দেখলেন বাসায় থেকে চেক দিয়ে আসলেন যে ঠিকঠাক আছে কিনা, একদম ঠিকঠাক আছে কিনা, ব্যাগ কোথাও ছিঁড়া আছে কিনা, সম্পূর্ণ ঠিকঠাক নিয়ে এসেছিল বাসায় থেকে। তাহলে মাছকে তো কোনো মানে মাছ কেন কোথায় যাবে এইভাবে দেখতে পরে আমার নানাকে বললো, নানার বন্ধুকে বললো, নানার বন্ধুর নামটা আমি বলতে চাচ্ছি না, সত্য নাম দিলাম জব্বার।
তো জব্বার নানাকে বললেন যে জব্বার তাই চল বাসায় চল। আমার নানা জব্বর নানাকে বললেন যে চল বাসায় চল। তো জব্বর নানা বললেন কেন বাসায় যাবো কেন? বললো চল বাসায় চল, যাওয়ার পরে আমি বলতেছি। এইভাবে কিছুক্ষণ নানা জোরাজোরিতে ওই জব্বরের নানা মানে আমার নানার বন্ধু যাওয়ার জন্য রেডি, মানে যাওয়ার জন্য রাজি হলেন। এরপর মানে যখনই আমার নানার মানে বন্ধু দেখলেন যে নানার ব্যাগের ভিতরে একটি মাছও নেই, এখন আমার নানার বন্ধু তো দেখে অবাক যে মাছ কোথায় গেল। আমার নানার বন্ধু তখন তাকে বলতে চাইছিল যে তখন এক পর্যায়ে বলছে যে বন্ধু চল বাসায় চল। ওই আমার নানার বন্ধুই বলতেছে চল বাসায় চল। তখন ব্যাগ কিন্তু দুজনের হাতেই মানে ছিল। তখন দুজনে একটু কথা বলার পর্যায়ে বললো যে বন্ধু মাছ তো পাইছিস তো কতটা পাইছিলি? বললো যে এখন আর দেখাবো না, চল বাসায় যে দুজনেরা দেখবো। তো এইভাবে বলার পরে দুজন আচ্ছা ঠিক আছে চল বাসায় চল। এরা ওইখানে আর ব্যাগ দুজনে খুলে নাই যে দেখবে যে মাছ কিরকম হয়েছে কি হয় নাই। তখন বললো চল বাসায় যে চল দুজনেরা দেখবো কার কতটা মাছ পেয়েছি। তো এইভাবে যখন ওখান থেকে আসার জন্য প্রস্তুতি হলেন, হাতে একটি টর্চ নিয়ে তখন আগেকার যে টর্চ ছিলেন ওইগুলো হাতে একটা ব্যাটারি চালিত, তো এরকম টর্চ নিয়ে আসছিলেন। তো আসার জন্য ভাই আমার নানা তখন কাঠবাগানের ভিতর দিয়ে আমার নানার বন্ধু যখন আসছিলেন, আসার এক পর্যায়ে আমার নানা দেখতে পেলেন ইয়ের ভিতর হচ্ছে কাঠবাগানের ভিতরে কাঠ রঙের সাদা একটি ঘোড়া আমার নানার দিকে এক অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, আবার ঘাস খাচ্ছে, মানে ঘাস নিচে মানে ঘাসের মতো খাচ্ছে। ওই সময় ভাই দেখতে পেলেন যে ঘাসের মতো ওই সাদা ওয়েবটি মানে নানার ঘোড়া দেখতে পেলেন, আবার নানা দেখে তাকিয়ে আছে ওইভাবেই। তো কিছুক্ষণ একার পরে বললো যে আমার নানার বন্ধুকে বললো যে আমি যা দেখছি তুই কি তাই দেখছিস? তখন বললো যে কি দেখছিস? এরপর বললো চল বাসায় চল। তখন মানে বললো কিছু কি দেখছিস বল। তখন আমার নানাকে বললো যে আমার নানার বন্ধুকে বললো চল পরে বলবো। এরপরে যখন হাঁটার মানে ব্যাগ নিয়ে আর লাইট নিয়ে আর এগুলো নিয়ে হাঁটার জন্য ভিতরে যাচ্ছে, আবার এরপরে ভাবলো যে আচ্ছা দুজনেই তো আছি, মানে ওই আমার নানার বন্ধু তো দেখে নাই, ওই আমার নানাই তো দেখছে, দেখি আরেকবার দেখি ঘোড়াটা কি এখন আছে না নাই। তখন কৌতূহল হলো যে ঘোড়াই এখন আসবে কোথা থেকে, এরকম ঘোড়া নানান দিকে টেনশনে মানে চিন্তা ভাবনা করে পিছনের দিকে তাকালেন, দেখলেন ঘোড়া পিছনে নাই, কোথাও নাই, এদিকে দেখলেন নাই কোথাও। তখন ভাবলো যে আচ্ছা এখানে কোনো খারাপ কোনো ঘটনা মানে ঘটতে চলেছে, তো আজকে মনে হয় অনেক খারাপ কোনো ঘটনা ঘটবে। এই বলে আমার নানু ওখান থেকে আমার নানার বন্ধুকে নিয়ে হাঁটতে বাসার দিকে মানে রওনা দিলেন কাঠবাগানের ভিতর দিয়ে। রাস্তালো দুই পাশে আচ্ছা কাঠবাগানের বর্ণনা আমি দিয়ে নেই, আমাদের বাসায় বলি কাঠবাগান, অন্যান্য এলাকায় বা বলে যে ওটা মেহগনি গাছ বলে, আমাদের এখানে বলি কাঠবাগান বলি আমরা। তো এক একজনের বাসায় এক একজনের বলে। তো দুপাশে কাঠবাগান আর মধ্যখানে হচ্ছে রাস্তা দিয়ে আমার নানা হেঁটে যাচ্ছেন, আমার নানার বন্ধু দুজনেই। তো ওই সময় কোনো এই কথা আলোচনা মানে আমার নানার বন্ধুর সাথে কোনো আলোচনা কোনো দুজনের মধ্যে করেনি। যখন বাসায় আসে তখন আমার নানার বন্ধুর বাসায় যায়, কারণ এই ঘটনা তো যেহেতু ঘটছে আমার নানার বাসায় নানু যদি শুনে সময় ভয় পেয়ে যাবে, এই জন্য পরে ভয় পাবে, এই জন্য আগে আমার নানার বন্ধুর বাসায় দেখার জন্য সবকিছু বলার জন্য এই জন্য গেছিলেন। তারপরে আমার নানাকে বললো যে আমি শুনে একটা কথা বলি। তখন বললো হ্যাঁ বলো যে যখন একটা কথা বলি এখন তো আমার বলবো কিভাবে, আমার তো ভয়ে কোনো কথা বেরোচ্ছে না। তখন আমার নানা বন্ধু বললো বল। পরে বললো যে শোন তাহলে আমি যখন ভালোই মাছ পাচ্ছিলাম টেটা দিয়ে, যখন অনেক যতটুকু মাছ পাওয়ার কথা ততটুকুর চেয়ে বেশি মাছ পাচ্ছিলাম, তখন দেখলাম যে দেখি তাহলে এত মাছ ভয় করলাম, ওজন তো ওরকম পাই না যে যতটুকু মানে ওয়েট থাকার দরকার ততটুকুর চেয়ে একদমই কম মনে হচ্ছে যে একদম হালকা ব্যাগ শুধু হাতে করে রেখেছে।
তো এইভাবে অনেকক্ষণ মাছ ধরার পরে যখন ব্যাগের ভিতরে থেকে যখন খোলা মানে বের করার জন্য দেখলো লাইট দিয়ে, আমার নানার বন্ধুকে বলছে এই কথা। তখন দেখলেন আমার নানার বন্ধুকে বললো যে একটি মাছও নেই, আমার নানা বললো। তখন আমার নানা কি বলবে আর তাকে, নানার বন্ধুকে। তখন আমার নানার বন্ধু একই সেমি কথাই বললো যে আমি মাছ মারতেছি। তখন আমার মনে হলো যে এই ব্যাগ কেন তো হালকা, তো হালকা থাকায় আমার নানার বন্ধু কি করলেন যে দেখার জন্য ব্যাগটা একটু বাহির করলেন। দেখলেন যে ভিতরে মানে একটি মাছও নেই। মাছের বদলে কি বলবো, এখানে মাছের বদলে আর কি ভিতরে মাটি, মানে একটি মাছও নেই, শুধু মাটি। মাটি বলতে হচ্ছে কাদা, মানে মাছ রাখার পরে যে কাদা থাকে, একটু কাদা থাকে, ওই কাদা। তো এইভাবে দেখার পরে যখন দেখলেন যে কিছুই নাই, তারপরে নানার সাথে এইভাবে বললো যে আমার সাথে এরকমই হয়েছে। তো দুজনে বলার পরে আমার নানা ওখান থেকে কথা বলার পরে বললো ঠিক আছে, এই কথাটা বলার কোনো দরকার নাই। এইভাবে বলবো আমার নানুকে বললেন যে ভয় পাবে দেখে যেন বলে নাই। পরের দিন বলছিল। তারপরে আমার নানা একদিন মানে নানুকে বললেন, আমার নানা তারপরে বললেন যে এরকম, মানে নানু একটু ভয় পেয়েছিলেন। তারপরে আমার নানা একদিন স্বপ্নে দেখলেন যে ওই পুরীটা কি নাকি আমার নানাকে বাঁচিয়েছেন, তা না হলে নাকি পুরীটা না থাকলে নাকি আমার নানা নাকি অনেক ক্ষতি হতো, মানে কিছু হতো, এটা বলার বাইরে। তো ওইভাবে স্বপ্নে দেখার পরে স্বপ্নটা ভেঙে যাওয়ার পরে তারপরে আমার নানা আমাকে বললো, মানে আমাদের বাসায় আসছিলেন, তারপরে ঘটনাটা বললো। তো ভাই এই ছিল ঘটনা। ভাই আমার সাথে আমার মানে জানা অনেক ঘটনা আছে, সময় পেলে শেয়ার করবো। তো ভালো থাকবেন রাসেল ভাই, আর ভূত.com দীর্ঘজীবী হোক। আর ভাই ভালো থাকবেন, আর যদি ঘটনাটি ভালো লাগে অবশ্যই সিলেক্টেড করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ওয়েলকাম ব্যাক ভূত.com-এ আরো একবার আমন্ত্রণ আপনাদের সবাইকে। তো এই ছিল আমাদের আজকের ভূত.com। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে নিজেদেরকে ধন্য মনে করব। আপনারা অবশ্যই আপনাদের ঘটনা পাঠাবেন, আপনাদের মতামত জানাবেন। আমাদের এই ঘটনা পাঠানোর যে অ্যাড্রেসটি, সেই অ্যাড্রেসটি জানিয়ে দিচ্ছি, russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ এইখানে আপনার ঘটনা পাঠিয়ে দিন। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসছি আবারও আগামী এপিসোডে, এবং 199তম এপিসোড, নেক্সট এপিসোড। সুতরাং তারপরে 200তম এপিসোড। যারা এখনো ঘটনা পাঠাননি দ্রুত ঘটনা পাঠান আমাদেরকে। যে মাস আসছে ডিসেম্বর, সেই মাসটিতেও কিন্তু আমাদের অনেক মজার একটা স্টোরি উপহার দেওয়ার আছে। কারণ নতুন বছরে আপনারা সবাই এক্সপেক্ট করেন ভালো একটা কিছু হবে, সেটা ইনশাল্লাহ হবে। এবং তারপরে জানুয়ারি মাসেও তো আমরা ঘটনা শুনবো। নতুন বছরের এপিসোডের পরেই শুরু হয়ে যাবে আবার আমাদের বর্ষপূর্তির উৎসব। সুতরাং ভূত.com একটা দিনও জমজমাটহীন হবে না, সেই বিষয়ে নিশ্চিত করছি। যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন এবং আল্লাহ তৌফিক দেন, তাহলে আমরা আজকের মতো শেষ করবো এখানে, ফিরে আসবো আবারও। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।